ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাসে আমরা তোমাদের হচ্ছে ওই যে কেমিস্ট্রির চ্যাপ্টার 11 পড়ব। 11-এর লেকচার 3 কিন্তু এটা আমাদের হচ্ছে বেসিক টু প্রো কোর্সের, বুঝতে পারতেছো? সো দেখো এইখানে আমরা তোমার যেগুলো পড়ব আমরা হচ্ছে তোমাদের আজকে সিকিউ সলভিং পার্টটা করব, কারণ আমরা গত 2 ক্লাসে ফুল বেসিক কমপ্লিট করে দিয়েছি, ফুল বেসিক কমপ্লিট হয়ে গেছে আমাদের গত 2 ক্লাসে, বুঝতে পারছো? ওকে, সো আমরা দেখি আজকে সিকিউ ক্লাসটা করি। সো এটা 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 এটাতে শুধু সিকিউ সলভিং করাবো, বুঝছো? দেখো এটা হচ্ছে ঢাকা বোর্ড 21। এটা কি? এটা হচ্ছে ঢাকা বোর্ড 21। বলছে পেট্রোলিয়ামের উপাদান এক্স, যেটা এটাকে আংশিক কলামের তাপমাত্রা এক্স, যেটা পেট্রোলিয়ামের উপাদান, ওই যে পেট্রোলিয়ামের চারটা দেখছিলে না, এক্স যেটা, এটা বলছে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, হ্যাঁ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পাওয়া যায়। তাইলে এইটা কি বলো? এটা কি কোনটা হচ্ছে পেট্রোলিয়ামের 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে পাওয়া যায়? আমরা হচ্ছে একটু আগেই দেখছি, আমি দেখাই, এখানেই আছে, আসুক। এই যে 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রিতে পাওয়া যায় কোনটা 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 দেখাই আছে আমাদের। এটা হবে আমাদের মিথেন। 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রিতে পাওয়া যায় কোনটা? মিথেন। মিথেন মনে আছে? আমি পড়াইছি তোমাদেরকে। আমি এটা একটু সামনে রাখি, তাহলে ভালো হবে আই থিঙ্ক। আচ্ছা ঠিক আছে, আর ইজ মাই খাতা। এটা হচ্ছে ঢাকা বোর্ড 21। ওকে, সো বলছে দেখো এক্স এর প্রথম সদস্যের সাথে ক্লোরিন গ্যাস চালনা করলে কি ঘটবে। আচ্ছা, সো এক্স যেটা আমরা জানি পেট্রোলিয়ামের উপাদানে 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যেগুলা পাওয়া যায়, আমরা জানি পেট্রোলিয়ামের উপাদানের 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে যেগুলা পাওয়া যায় ওইগুলো হচ্ছে আমাদের পেট্রোলিয়াম গ্যাস, যেগুলার কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত থাকে, বুঝছো? তো 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যেগুলো পাওয়া যায় ওই হাইড্রোকার্বনের কার্বন সংখ্যা 1 থেকে 4-এর মধ্যে থাকে, বুঝছো? ওকে, সো 1 থেকে 4-এর মধ্যে থাকে, 1 থেকে 4-এর মধ্যে থাকে এর এই এক্স এর, তাহলে এই যে এক্স, এক্স যে হাইড্রোকার্বন, এগুলো কার্বন সংখ্যা 1 থেকে 4, এক্স এর প্রথম সদস্যের সাথে ক্লোরিন গ্যাস চালনা করলে কি ঘটবে? প্রথম সদস্য মানে কি স্যার? যেহেতু কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত, তাইলে প্রথম সদস্য কোনটা? যে এটার কার্বন সংখ্যা 1, তাহলে কার্বন সংখ্যা 1 হচ্ছে মিথেনের, তার মানে এখানে তোমার হচ্ছে মিথেনকে বুঝাইতেছে, বুঝছো? তাহলে এক্স এর প্রথম সদস্য, এক্স এর প্রথম সদস্য প্রথম সদস্য অবভিয়াসলি হচ্ছে মিথেন, অবভিয়াসলি কে? মিথেন। এই মিথেনের সাথে বলছে ক্লোরিন গ্যাস চালনা করলে কি করবে? আমরা দেখলাম মিথেনের সাথে ক্লোরিন গ্যাস চালনার বিক্রিয়াগুলো দেখিয়ে দিবা। এই যে মিথেনের সাথে যদি আমরা ক্লোরিন গ্যাস চালনা করি আলট্রাভায়োলেট রের উপস্থিতিতে, তাইলে এটাতে ফার্স্টে পাই আমরা CH3Cl, মানে হাইড্রোজেন একটা অপসারণ হয় আর একটা ক্লোরিন অ্যাড হয়, আর এই হাইড্রোজেন আর ক্লোরিনে মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার এইটাকে এইখানে আনবা, আগে তো পড়াই ফেলছি। সো দেখো আবার ক্লোরিন গ্যাস চালনা করবা আলট্রাভায়োলেট রে। সো এখানে কি হবে? একটা হাইড্রোজেন অপসারণ হবে, একটা ক্লোরিন অ্যাড হবে। সো CH2Cl2 প্লাস HCl। আবার এটাকে আনো, সো CH2Cl2, এটার সাথে যদি আবার ক্লোরিন গ্যাস চালনা করো আলট্রাভায়োলেট রেড উপস্থিতিতে, এখানে পাবা CH, কি স্যার? CH 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 Cl3, একটা হাইড্রোজেন অপসারণ হবে, তো আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড।
এই যে CH3 আছে না, এইটার সাথে আবার ক্লোরিন গ্যাস অ্যাড করবা, আলট্রাভায়োলেট রে আছে, সো এখানে বিক্রিয়া করে উৎপন্ন হবে সি, এই হাইড্রোজেন অপসারণ হয়ে যাবে, তাহলে CCl4 প্লাস HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। বুঝতে পারছো? আমরা কি এটা বুঝতে পারছি? ঠিক আছে, সো কি করবে, এই যে সমীকরণ লিখবো, তুমি লিখবা যে প্রত্যেকবার ক্লোরিন হচ্ছে হাইড্রোজেনকে অপসারণ করবে, প্রত্যেকবার একটা ক্লোরিন হাইড্রোজেনকে অপসারণ করবে, শেষ মুহূর্তে এইটা উৎপন্ন হবে কার্বন টেট্রাক্লোরোমিথেন, 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 এইটা উৎপন্ন হবে। বুঝতে পারছো? ঠিক আছে, এরপরে বলছে উদ্দীপকের YZP শনাক্ত করে এদের বর্ণনা দাও। YZP শনাক্ত করে এদের বর্ণনা দাও। আচ্ছা, এখানে দেখো উদ্দীপকের Y যেটা, Y এর বলছে আংশিক কলামে 21 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাইলে 21 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনগুলা থাকে আমরা জানি এটা হচ্ছে পেট্রোল থাকে হচ্ছে তোমার 21 থেকে হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তারপরে জেড কি বলছে, 121 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এই জায়গা থেকে হচ্ছে কেরোসিন, যারা হচ্ছে আংশিক কলামের এটা দেখছো কেরোসিন। তারপরে হচ্ছে পি বলছে আমাদের 271 থেকে 340 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা হচ্ছে প্যারাফিন মোম, বুঝতে পারছো? এটা বুঝতে পারছো তোমরা? ঠিক আছে, সো আমরা এইগুলা দেখে শনাক্ত করে ফেলছি কোনটা কি, এবার এগুলার জাস্ট বর্ণনা দিবা। সো বর্ণনা কি স্যার, আমি হচ্ছে এইগুলার বর্ণনা তোমরা নিজেরাই জাস্ট দেখেই দিবা, এগুলা আমার শেখানোর মতো কিছু না, তারপরে আমি এমনিতে বলে দিই কি থেকে কি। সো ফার্স্টে আসো পেট্রোল বা গ্যাসোলিন, গত করতেছি আমি, মেবি ডাস্টারটা চেঞ্জ করা উচিত আমার। ওকে, আসো পেট্রোল। আমরা জানি পেট্রোলের হচ্ছে তোমার আংশিক কলামে তাপমাত্রা 21 থেকে হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, এবং এইটার কার্বন সংখ্যা, এরকম হাইড্রোকার্বন যেগুলো আছে এইগুলার কার্বন সংখ্যা হচ্ছে 5 থেকে 10-এর মধ্যে থাকে, এবং এইগুলা মূল পেট্রোলিয়ামের, এগুলো হচ্ছে মূল যে পেট্রোলিয়াম আছে এই পেট্রোলিয়ামের শতকরা 5 পেট্রোলিয়ামের শতকরা 5%, বুঝছো? এইটা, আর এগুলা কি হয় স্যার, এগুলা যানবাহনের ইঞ্জিনে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, বুঝছো? যানবাহনের ইঞ্জিনে জ্বালানি হিসেবে ব্যবহার হয়, যানবাহনের ইঞ্জিনে জ্বালানি হিসেবে ব্যবহার হয়। ওকে, এটা হচ্ছে আমরা পেট্রোল। পরে আসো কেরোসিন। এই যে কেরোসিন আছে না, আমরা জানি কেরোসিন যেগুলো, এগুলার তোমার হচ্ছে পেট্রোলিয়ামের আংশিক পাতনে বা আংশিক কলামে তোমার এটার তাপমাত্রা থাকে 121 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো? এইটা 121 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস, যেগুলোতে কার্বন সংখ্যা থাকে 11 থেকে 16 পর্যন্ত, কার্বন সংখ্যা থাকে 11 থেকে 16 পর্যন্ত। তারপরে হচ্ছে এইটা কেরোসিন হচ্ছে পেট্রোলিয়ামের শতকরা 13 ভাগ, বুঝছো? এই কেরোসিনটা মূল পেট্রোলিয়ামের শতকরা 13 ভাগ। আর তারপরে হচ্ছে এই কেরোসিন আমরা কি কাজে ব্যবহার করি, কেরোসিন ব্যবহার করি হচ্ছে জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে, ব্যবহার করি, বুঝছো? ঠিক আছে, পরে আসো প্যারাফিন মোম। ওকে, পরে আসো কি স্যার, প্যারাফিন মোম। সো প্যারাফিন মোম যেটা, এইগুলার স্ফুটনাঙ্ক কত বলো? 271 থেকে 340 ডিগ্রি সেলসিয়াস, এগুলার স্ফুটনাঙ্ক। দেন হচ্ছে এইখানে কার্বন সংখ্যা থাকে 20 থেকে 30 পর্যন্ত, এগুলার কার্বন সংখ্যা সাধারণত 20 থেকে 30। তারপরে হচ্ছে এইগুলা প্যারাফিন মোম হচ্ছে টয়লেট্রিজ এবং বেসলিন তৈরিতে ব্যবহার হয়। এই যে এটা বেসলিন তৈরিতে ব্যবহার হয়, এটা হচ্ছে বেসলিন তৈরিতে ব্যবহার হয়। এগুলা লিখলেই এনাফ, একটু সুন্দর করে লিখবা আর কি। ওকে, বুঝতে পারছো? ঠিক আছে,
সো আমরা এটা বুঝছি। ওকে, আমরা নেক্সটে যাই। এই চ্যাপ্টারের সিকিউগুলো অতি দ্রুত শেষ হয়ে যাবে আর কি। আচ্ছা, এটা দেখো ময়মনসিংহ বোর্ড 23। এটা কি স্যার ময়মনসিংহ বোর্ড 23? ওকে, ময়মনসিংহ বোর্ড 23 দেখো বলছে ডি, ই এবং জি তিনটা জৈব যৌগ যাদের সাধারণ সংকেত যথাক্রমে CnH2n+2, CnH2n এবং CnH2n+1, সেটা বলো এই যে CnH2 বলছে জি থেকে ডি প্রস্তুত করা যায়, ব্যাখ্যা করো। আচ্ছা, ফার্স্টে আমরা জিটা দেখি। এগুলো হচ্ছে তিনটা জৈব যৌগ যাদের সাধারণ সংকেত যথাক্রমে, দেখো ডি যেটা ডি এর সাধারণ সংকেত বলছে CnH2n+2, এটা না সাধারণ সংকেত CnH2n+2, আর এটা এন এর মান 2, এন এর মান 2 যেহেতু এন এর মান 2 বসাইলে এটা হবে কি C2H 2 2 4 আর 2 6, তাহলে C2H6, এটা হচ্ছে ডি। বুঝছো? পরে আসো ই, ই এর সাধারণ সংকেত বলছে আমাদের CnH2n, যেহেতু CnH2n বলছে এবং এন এর মান 2 বলছে, তাহলে এটা কি হবে C2H 2 2 4, C2H4। পরে আসো জি, জি কি স্যার? জি বলছে আমাদের CnH2n+1, CnH2n+1 বন্ড COOH, এটা না এন এর মান যেহেতু 2, তাহলে এই যে জি আছে না, জিটা কি হবে বলো? সি, এন এর মান 2, তাহলে C2H5 COOH, এটা। ওকে, বলছে তোমাকে জি থেকে ডি প্রস্তুত করা যায় ব্যবহার, মানে দেখো মানে জি থেকে ডি প্রস্তুত করবা, তাহলে জিটা হচ্ছে আমাদের জিটা, এটা হচ্ছে C2H5 COOH, তাহলে এটার নাম কি? কার্বন কয়টা আছে? 3টা, তাহলে এটার নাম হচ্ছে কি? প্রোপানোয়িক অ্যাসিড। এই প্রোপানোয়িক অ্যাসিড থেকে তুমি কোথায় যাইবা? ডিতে। ডি কি স্যার? C2H6, ডি হচ্ছে C2H6, এটার নাম হচ্ছে ইথেন। তাইলে দেখো আমরা প্রোপানোয়িক অ্যাসিড থেকে ইথেনে যাব, মানে প্রোপেন থেকে ইথেন, এরকম ব্যাপার স্যাপার। আমরা জানি এক কার্বন কখন কমে? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কার্বন সংখ্যা কমে যায়। কি স্যার? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কার্বন সংখ্যা কমে যায়। সো এটাকে ডিকার্বক্সিলেশন করতে হবে। তো ডিকার্বক্সিলেশন করার আগে দেখো কিভাবে আমরা এই যে ডি আছে না, এটা তো ডি, এটা জি, কিভাবে আমরা এই জি থেকে হচ্ছে ডিতে যাব, জি থেকে ডি প্রস্তুত করা যায়, ব্যাখ্যা করো। সো ফার্স্টে বর্ণনা আমি মুখে যা বলি ওইগুলা বর্ণনায় লিখবা, আমি বিক্রিয়াগুলো দেখাই দিব। এই যে এইটাকে যদি ভেঙে লিখো কিভাবে হবে? C2H5, তাহলে CH3CH2 COOH, এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। এটার সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করবা। কি যুক্ত করবা? সোডিয়াম হাইড্রোক্সাইড। সো সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যুক্ত করো তাইলে কিন্তু এখানে উৎপন্ন হবে তোমার CH3CH2, COOHটা সরে গিয়ে NAটা অ্যাড হবে, আর তোমার OH আর H মিলে হবে H2। বুঝতে পারছো? এইটার H সরে গিয়ে এই যে তোমার হচ্ছে সোডিয়ামটা যুক্ত হয়েছে, CH3CH2 COOH, তার মানে এটার নাম হচ্ছে সোডিয়াম প্রোপানোয়েট। আমরা পাইছি সোডিয়াম প্রোপানোয়েট। এই সোডিয়াম প্রোপানোয়েটের সাথে আমরা জানি এটাকে যদি ডিকার্বক্সিলেশন করি, এটাকে ডিকার্বক্সিলেশন কিভাবে করে? আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করবা, আর এখানে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে কি রাখবা? ক্যালসিয়াম অক্সাইড বা সোডা লাইম সহ এটাকে উত্তপ্ত করবা আর কি। সো এখানে কি হবে? এই CH3CH2 এটার সঙ্গে এই Hটা অ্যাড হবে, উৎপন্ন হবে CH3 আর এই COONA আর এই Na আর O মিলে, দেখো এখানে সোডিয়াম 2টা, কার্বন একটা, অক্সিজেন একটা, 2টা 3টা, তো উৎপন্ন হবে সোডিয়াম কার্বনেট Na2CO3। এইটা কি? এটা হচ্ছে ইথেন। এই যে ইথেন যেটা এটা বাংলা হচ্ছে এটাই তো লিখে CH3 সো এটা হচ্ছে ইথেন বা তারা যে ডি বলছে ওইটাই। সো আমরা ডি প্রস্তুতি দেখাই দিছি। বুঝছো? ইজি না ব্যাপারটা? বলো স্যার, ইজি নাকি না?
অবশ্যই ইজি। আমাদের রসায়ন ভুলটা নিয়ে আসছি, এটা হচ্ছে আমাদের মেইন রসায়ন। আমিও বলি খুঁজে পাই না কেন এগুলা। ওকে আচ্ছা বুঝছি, এটা 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 আমরা আমরা মুছে ফেলি, মুছি, ঠিক আছে। এবার গ নাম্বারে কি বলছে দেখো, গ নাম্বারে বলছে উদ্দীপকের ই যৌগটি সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করলেও ডি যৌগটি করে না দেখাও। ই যৌগটা কি স্যার? ইটা বলছে দেখো, ইটা আমরা পাইছিলাম, ই পাইছিলাম দেখো, খতেই পাইছিলাম, গতেই পাইছিলাম C2H4, C2H4 এটা, তার মানে এটার নাম হচ্ছে ইথিন, এটার নাম কি ইথিন, এটা হচ্ছে ইথিন। বলছে ই যৌগটি সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করলেও ডি যৌগটি অংশগ্রহণ করে না কেন? আর ডি পাইছিলাম আমরা C2H6, যেটার নাম হচ্ছে ইথেন, ইথেন। সো আমরা দেখবো এই যে ইথিন যেটা আছে, ইথিন, এটাকে বাংলায় লিখলে আমরা কি লিখবো? CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিন, আমাদের ই যৌগ। এই ইথিনটা সংযোজন বিক্রিয়া মানে হচ্ছে যে হাইড্রোজেন সংযোজন, এই হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কেন করে দেখাই, নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে এই হাইড্রোজেন এটার একটা বন্ড ভেঙে যায়, একটা বন্ড ভেঙে যায় এবং এই হাইড্রোজেন এটার সাথে একটা অ্যাড হয়, তার মানে এখানে উৎপন্ন হয় CH3 বন্ড CH3, যেটার নাম হচ্ছে ইথেন, ইথেন। সো এখানে দেখো হাইড্রোজেন সংযোজন হয়েছে, বা এই ই যৌগটা সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। কেন করছে? কারণ এটাতে পাই বন্ধন আছে, দুইটা বন্ধন থাকে, একটা হচ্ছে সিগমা আর একটা হচ্ছে পাই। এখানে পাই বন্ধনটা তুলনামূলক দুর্বল থাকে, এজন্য এই বন্ডটা ভেঙে যায় এবং হাইড্রোজেন সংযোজন হইতে পারে, বুঝছো? কিন্তু কিন্তু বুঝতে পারছো, আমি যদি এটা ভেঙে দেখাই, এই ব্যাপারটা যদি আমি আর একটু ভেঙে দেখাই, যেমন ধরো এটা এখানে মুছে ফেললাম, এই যে CH2 ডাবল বন্ড CH2, মানে C ডাবল বন্ড C, বুঝছো? এটার সাথে হাইড্রোজেন, তাইলে এটার সাথে হাইড্রোজেন আছে, দেখো স্যার, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন দাও, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন দাও। সো তোমার এটা পাই বন্ধন, এটা সিগমা বন্ধন। সো এই পাই বন্ধনটা দুর্বল থাকে, এর জন্য এটা ভেঙে যায়। এর জন্য এই যে ইথিন যেটা আছে, এইটা হচ্ছে তোমার সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কিন্তু কিন্তু এটার ক্ষেত্রে ডি যেটা ইথেনের ক্ষেত্রে CH3 প্লাস হাইড্রোজেন, এটার সাথে এখানে নো রিয়াকশন হবে, মানে এটা হচ্ছে তোমার সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করবে না, সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করবে না, বুঝছো? কেন অংশগ্রহণ করবে না বলো, কেন অংশগ্রহণ করবে না? কারণ এই যে CH3 এটাকে ভেঙে লিখো, C বন্ড C, হাইড্রোজেন 3টা আছে, এটা না হচ্ছে ইথেনকে ভাঙলে, দেখো এটার এই যে বন্ধন, এটার নাম হচ্ছে সিগমা বন্ধন, একটা বন্ধন থাকলে এটা সিগমা বন্ধন, এই সিগমা বন্ধন একটা বন্ধনই আছে, তো এটা ভেঙে কি এখানে কোনো হাইড্রোজেন সংযোজন হওয়ার সম্ভাবনা আছে? নাই। এই সিগমা বন্ধনটা অতি শক্তিশালী হওয়ার জন্য এটা ভাঙে না, এবং এই যে এইটা আছে বা ডিজিটা ইথেন, এটা সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে না, বুঝতে পারছো? ওকে, তোমাদেরকে ঠুকা দিলেই বোঝার কথা, কারণ ভাইয়া বেসিক ক্লাস করাই দিছি, তারপরে আমি এগুলা কেন বিস্তারিত বলতেছি এটা আমি নিজেও জানি না, এখন জাস্ট দুমাই আছে একটু সলভ করবো, পরে আসো। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 23। দেখো বলছে উদ্দীপকের ডি যৌগটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন পরীক্ষার সাহায্যে কিভাবে প্রমাণ করা যায়? ডি যৌগটা কি? এই তো বলছে আর বন্ড OH, এইটা এটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, মানে গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4 এই যৌগ। আচ্ছা, তারপর আর এর মানও বলে দিছে, আর বলে দিছে C3H7 বন্ড, এইটা। তাহলে আর যদি C3H7 হয়, তাহলে আর এর জায়গায় তুমি C3H7 বসাও,
তাহলে C3H7OH এইটা বিক্রিয়া করে এটা আমাদের এ যৌগ, এখানে ডি প্লাস পানি উৎপন্ন করছে। কি করছে? ডি প্লাস পানি উৎপন্ন করছে। সো আমরা জানি দেখো এরকম বিক্রিয়া গাঢ় সালফিউরিক অ্যাসিডটা নিরোধক হিসেবে কাজ করে এবং এটা থেকে পানি অপসারণ করে ফেলে। এটা থেকে পানি কিভাবে অপসারণ করে স্যার? পানি কিভাবে অপসারণ করে? এই যে ওই OH আছে, দেখো এই OH আছে, এই OH আর এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে নেয় এবং এইখানে উৎপন্ন করবে C3H6 হাইড্রোজেন যদি নিয়ে নেয় একটা, তাহলে C3H6 আর পানি উৎপন্ন করবে। দেখো পানি উৎপন্ন করছে না? সো পানি দেখো এখান থেকে একটা H নিয়ে নিছে আর এই OH মিলে পানি উৎপন্ন হয়েছে, বাকি আছে C3H6। এটা তো আমরা পড়ছিলাম। তাইলে এই যে এইটা হচ্ছে ডি যৌগ, এই ডি যৌগটার নাম কি বলো? এই ডি যৌগটার নাম কি? এই ডি যৌগটার নাম হচ্ছে প্রোপিন। এই ডি যৌগটার নাম হচ্ছে প্রোপিন এবং এটা যেহেতু অ্যালকিন, এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন পরীক্ষার সাহায্যে কিভাবে প্রমাণ করা যায়? আমরা দুইটা পরীক্ষার মাধ্যমে অসম্পৃক্ত হাইড্রোকার্বন পরীক্ষা করতে পারবো। যেমন ধরো প্রোপিন আছে না, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটা প্রোপিন। এটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে। কার সাথে? ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ব্রোমিনের বর্ণ বিনষ্ট করে। কিভাবে? এই যে CH3 বন্ড CH, একটা বন্ড ভেঙে যায়, ভেঙে গেলে এটার সাথে একটা ব্রোমিন, এটার সাথে একটা ব্রোমিন অ্যাড হয়। সো এটার সাথে একটা ব্রোমিন অ্যাড হয়েছে, আবার CH2 যেটা আছে না, এটার সাথে একটা ব্রোমিন অ্যাড হয়েছে। তুমি এইভাবেও দিতে পারবা, চাইলে CHBr বন্ড CH2Br এইভাবেও দিতে পারবা। সো এটা কি উৎপন্ন করছে বলো? 1 2 3। সো এটা কি উৎপন্ন করছে? 1 2 ডাইব্রোমো প্রোপেন। বুঝছো? 1 2 ডাইব্রোমো প্রোপেন, যা বর্ণহীন। সব বলবা এখানে এই যে বিক্রিয়াটা প্রোপিন লাল বর্ণের ব্রোমিনের সাথে, এই ব্রোমিনটা লাল ছিল, এই লাল বর্ণের ব্রোমিনের সাথে বিক্রিয়া করে 1 2 ডাইব্রোমো প্রোপেন উৎপন্ন করে, যেখানে এটা বর্ণহীন থাকে। তার মানে এখানে হচ্ছে তোমার ব্রোমিনের বর্ণটা বিনষ্ট করে। এইভাবে আমরা বুঝতে পারি এটা হচ্ছে তোমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটাকে বলে বেয়ার দ্রবণ পরীক্ষা। কি বলে? এটাকে বেয়ার দ্রবণ পরীক্ষা বলে। এটাকে কি বলে স্যার? বেয়ার দ্রবণ পরীক্ষা, সরি ব্রোমিন সংযোজন, বেয়ার দ্রবণ মেবি। ওকে, পরে বলছে সরি এটা হচ্ছে ডিরেক্ট ব্রোমিন সংযোজন। এবার আমরা দেখবো বেয়ার দ্রবণ পরীক্ষা। সো বেয়ার দ্রবণ পরীক্ষা দেখো, বেয়ার দ্রবণ পরীক্ষা। ওকে, সো বেয়ার দ্রবণ পরীক্ষা কিভাবে স্যার? এই যে প্রোপিনটা আছে CH3CH ট্রিপল বন্ড CH2, এই প্রোপিনটা পানি প্লাস জায়মান অক্সিজেন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে বিক্রিয়া করে। এই যে পানি প্লাস জায়মান অক্সিজেন মিলে OH আর OH উৎপন্ন করে। OH বুঝতে পারতেছো? OH আর OH, এই OH আর OH এর মধ্যে এখানে একটা বন্ড ভেঙে যায়, এখানে একটা OH, এখানে একটা OH এর হয়। সো CH3 বন্ড CH2, এইটার সাথে একটা OH বন্ড, এই CH2 এর সাথে আর একটা OH এড হয়। বুঝতে পারছো? CH না, এটা জাস্ট CH2 না, CH। সো এই যে এটা উৎপন্ন করছে, এটার নাম কি? প্রোপিলিন। কি স্যার? প্রোপিলিন গ্লাইকল। সো এই বিক্রিয়ায় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণটা বিনষ্ট হয়। বুঝছো? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ বিনষ্ট হয়। সো এইটাকে বলে বেয়ার দ্রবণ পরীক্ষা, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ বিনষ্ট হয়। এটা ইয়েতে লিখবা আর কি, বর্ণায় বর্ণ বিনষ্ট হয়। এবং এটা থেকে বুঝতে পারি যে এই যে প্রোপিন আছে এটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, এটা আমরা বুঝছি। সো বুঝলে ও নাম্বারটা করি। বলছে উদ্দীপকের এ এবং ডি যৌগের পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা। পারস্পরিক রূপান্তর মানে হচ্ছে এ থেকে ডি আর ডি থেকে এ তে আওয়া পসিবল কিনা। আচ্ছা, সো এটা আমরা দেখছি, দেখো এটা হচ্ছে আর বন্ড OH, যেখানে আর এর মান C3H7, তাহলে এ হচ্ছে C3H7 সাথে OH আছে, এটা হচ্ছে এ। আর ডি যেটা এটা আমরা দেখছিলাম কি স্যার? এটার নাম হচ্ছে C3H6। তাহলে এটা হচ্ছে আমাদের প্রোপানল, এইটা হচ্ছে প্রোপানল আর এটা হচ্ছে প্রোপিন।
এটা হচ্ছে প্রোপানল আর প্রোপিন। সো তুমি মনে রাখবা, বলছে না প্রোপানল প্রোপিন মানে অ্যালকোহল টু অ্যালকিন আর অ্যালকিন টু অ্যালকোহল, এইটা এটা বুঝছো? সো এই দুইটা পারস্পরিক রূপান্তর। সো এরকম যদি আর কোয়েশ্চেন আসে অবভিয়াসলি আমরা স্কিপ করবো এটা যদি বুঝে ফেলো। সো আমরা ফার্স্টে প্রোপানল থেকে প্রোপিনে যাব। তো প্রোপানল থেকে প্রোপিনে কিভাবে যায়, এই যে এটা তো প্রোপানল, এটাকে আমরা ভেঙে লিখি CH3 CH2 বন্ড CH2OH, বুঝতে পারছো? এটা হচ্ছে প্রোপানল। এই প্রোপানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিড, বুঝছো, গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4 এটা দিয়ে নিরোধন করলে এখানে -H2O দিতে পারো, অথবা বিক্রিয়া শেষে +H2 দিয়েও দিতে পারো। এটা থেকে পানি অপসারণ হয়ে যায়। সো পানিটা আমি আগে এখানে লিখে দিতেছি। পানি অপসারণ হয়ে গিয়ে, পানি যদি অপসারণ হয়ে যায়, এই যে এই বিক্রিয়াটাই, এটাই হচ্ছে প্রোপানল টু প্রোপিন। সো পানিটা অপসারণ হয়ে গেলে এখান থেকে হাইড্রোজেন অপসারণ হয়ে যায়। সো আমাদের উৎপন্ন হয় এখানে প্রোপিন দিব আর কি, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে প্রোপিন। দেখছো? সো আমরা এ থেকে ডি দেখাই দিছি, প্রোপানল টু প্রোপিন দেখাই দিছি। কি করছি, গাঢ় সালফিউরিক অ্যাসিডের মানে নিরোধক, গাঢ় সালফিউরিক অ্যাসিডকে নিরোধক হিসেবে ব্যবহার করলে তোমার হচ্ছে অ্যালকোহল থেকে পানিটা অপসারণ হয়ে যায়, পানি অপসারণ হয়ে যায় এবং প্রোপিন উৎপন্ন হয়। এইবার আমরা দেখব প্রোপিন থেকে তুমি কিভাবে প্রোপানল উৎপন্ন করবা। সো প্রোপিন থেকে প্রোপানল, এটাও আমরা দেখছিলাম, ওই যে আমরা পড়ছি ভাই এগুলা অ্যালকোহলের প্রস্তুতিতে পড়ছিলাম না, মনে আছে? অ্যালকোহলের প্রস্তুতিতে কিভাবে, এই যে প্রোপিন আছে মনে করো CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটার নাম কি প্রোপিন। এই প্রোপিনের সাথে আমরা জাস্ট দেখো, অ্যালকোহল থেকে পানি অপসারণ করলে প্রোপিন পাই, মানে অ্যালকিন পাই, তাইলে অ্যালকিনের সাথে পানি যোগ করলে আমরা অ্যালকোহল পাবো, বুঝছো? জাস্ট এখানে হচ্ছে আমাদের H3PO4 যেটা ফসফরিক অ্যাসিড, এটা হচ্ছে প্রভাবক, এখানে বিক্রিয়া করে উৎপন্ন হয়, এই যে H2 ভেঙে OH আর H হয়, Hটা অ্যাড হবে এটার সাথে আর OHটা অ্যাড হবে এটার সাথে, বন্ড ভেঙে যাবে, উৎপন্ন হবে CH3 CH2, এই যে এটার সাথে একটা H অ্যাড হয়েছে, Hটা অ্যাড হয়েছে, আর OHটা এটার সাথে অ্যাড হবে, বন্ড CH2OH। সো এটার নাম হচ্ছে প্রোপানল। বুঝতে পারছো? বলো আমরা কি বুঝতে পারছি? এ থেকে ডি যোগের পারস্পরিক রূপান্তর দেখাই দিছি, ঠিক আছে? এতে এ এবং ডি যোগের পারস্পরিক রূপান্তর আমরা দেখাই দিছি, পরে আসো। এটা দিয়ে তোমার হচ্ছে তোমার 60 অ্যাটমসফিয়ার প্লাস 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও থাকে এখানে প্রভাব। এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 23। দেখো বলছে বি থেকে সি এর সমগোত্রীয় যৌগ প্রস্তুতির সমীকরণ। আচ্ছা আমি দেখি সি কি স্যার, সি বলছে আমাদের CnH2n+2, তারপরে হচ্ছে এ থেকে সি, এ হচ্ছে এইটা, এ হচ্ছে আমাদের CnH2n থেকে আমরা এখানে পাইছি C4H8O2, এটা পাইছি বি C4H8O2। বলছে বি থেকে সি এর সমগোত্রীয় যৌগ প্রস্তুতির সমীকরণ সহ লিখো। আচ্ছা বি কি স্যার, বলো বিটা কি C4H8O2, তাহলে এটাকে তুমি একটু ভেঙে লিখো, দেখাই C4H8O2, তার মানে এটা দেখো তুমি C4 CH3 CH2 বন্ড C OH, এটা একটু দেখো এখানে। তুমি যদি এইভাবে দেখো এরকম আছে CnH2nO2, তাইলে এটা বুঝবে হচ্ছে তোমাদের অ্যাসিড, এটা কি মানে কার্বক্সিলিক অ্যাসিড, বুঝছো, ফ্যাটি অ্যাসিড। এরকম থাকলে মনে হইলে এটা ফ্যাটি অ্যাসিড। সো যেহেতু এইভাবে আছে দেখো এখানে কার্বন একটা দুইটা তিনটা চারটা, হাইড্রোজেন কয়টা, চারটা পাঁচটা ছয়টা, সরি চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, অক্সিজেন দুইটা আছে, মানে এটার সাথে এটা পুরো মিলে গেছে। তার মানে এইটা কি স্যার, এটার নাম হচ্ছে বিউটানোইক অ্যাসিড, এটার নাম বিউটানোইক অ্যাসিড। এই বিউটানোইক অ্যাসিড থেকে তুমি কোথায় যাইবা,
বিউটানোয়িক অ্যাসিড থেকে সি এর সমগোত্রীয় যৌগ প্রস্তুতি সম্ভব কিনা, মানে তুমি বিউটানোয়িক অ্যাসিড থেকে কি করবা স্যার বলো, এটা কি সি এর সমগোত্রীয় যৌগ প্রস্তুতি, কোনটা এ কোনটা সি এটা বুঝবো কেমনে? হ্যাঁ ঠিক আছে, বুঝছি। তাহলে সি কি CnH2n+2 এটার সমগোত্রীয়, তার মানে এটা যেহেতু বিউটানোয়িক অ্যাসিড থেকে তুমি কি পাইবা, মানে এই অ্যাসিডটা থেকে এটা কি, এটা হচ্ছে অ্যালকেন। সো তুমি এই বিউটানোয়িক অ্যাসিড থেকে একটা অ্যালকেন প্রস্তুতি করে দেখাইবা। কি দেখাইবা? অ্যালকেন প্রস্তুতি করে দেখাইবা। অ্যাসিড থেকে কিভাবে অ্যালকেনে যায়? এই যে বিউটানোয়িক অ্যাসিড থেকে আমরা কি পাবো স্যার, এক কার্বন কমে যায় ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। সো এটা থেকে আমরা পাবো প্রোপেন অ্যালকেন, যেটা এটা পাবো কিভাবে? ফার্স্টে এটার সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করবা, জাস্ট যুক্ত করলে হাইড্রোজেনটা সরে যাবে, সোডিয়ামই কেন অ্যাড হবে, আর কোনো কিছু না। CH3 CH2 C ডাবল ও Na, এটার নাম হচ্ছে সোডিয়াম বিউটানোয়েট, এটা হচ্ছে সোডিয়াম বিউটানোয়েট প্লাস এই হাইড্রোজেনটা সরে গেছে আর এই OH মিলে পানি উৎপন্ন করছে। উৎপন্ন এটার সাথে এই যে CH3 CH2 C ডাবল ও Na, এই যে সোডিয়াম বিউটানোয়েটের সাথে আমরা যদি এই যে উৎপন্ন সোডিয়াম বিউটানোয়েটটা আছে না, এই সোডিয়াম বিউটানোয়েটের সাথে আমরা যদি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি ক্যালসিয়াম অক্সাইড, এটার উপস্থিতিতে, সুডালাইমের উপস্থিতিতে, তাহলে এই যে এটা আছে না, এটার সঙ্গে এই এইচটা অ্যাড হবে, এই এইচটা হবে এটার সঙ্গে, তাহলে CH3 CH2 আর এই যে লাস্টের CH2 সাথে আমাদের অ্যাড হয়ে এটা হবে CH3, আর বাকি যে সি ডাবল ও Na আর এইগুলা মিলে উৎপন্ন করবে আমাদের সোডিয়াম কার্বনেট Na2CO3, মনে আছে? সো এইখান থেকে আমরা কি পাইছি? প্রোপেন। এটা মূলত কি? এটা মূলত হচ্ছে অ্যালকেন। সো বলছে না সি এর সমগোত্রীয় যৌগ প্রস্তুত করবা, মানে সি এবার অ্যালকেন প্রস্তুত করবা। এবার তুমি এখানে যাই করো, তোমাকে বিউটেন যে প্রস্তুত করতে হবে সেইটা না, বলছে সি এর সমগোত্রীয়, মানে সি যে গোত্রে আছে অ্যালকেন, এই অ্যালকেনের যে কোনো একটা প্রস্তুত করলে হবে। আমরা প্রোপেন পাইছি সহজে, শেষ। দ্যাটস ইট। এইগুলো আমরা আগে থেকেই জানতাম। পরে আসো, এটাতে তাপও আছে, বুঝছো? তাপ দেওয়া লাগে, এগুলো হয় না। এ থেকে বি প্রস্তুতি সম্ভব কি দেখাও। ওকে, এ থেকে বি, এই মুছে দিলাম কেন? আচ্ছা, এ থেকে বি, এটা কি দেখো, এ হচ্ছে CnH2n, বুঝছো? এ হচ্ছে CnH2n, এটা হচ্ছে এ থেকে বি প্রস্তুত করবা। বি কই? এ থেকে আমরা কি করব? বি স্যার, বিটা কি? C4H8O2, বুঝছো? এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে বি, তার মানে এটা হচ্ছিল আমাদের বিউটানোয়িক অ্যাসিড। এটাকে ভেঙে লিখি আমরা এখানে লিখি। সো আমরা এইভাবে লিখি যে এইটা হচ্ছে আমাদের CnH2n, এটা হচ্ছে এ, আর C4H8O2 এটাকে ভেঙে লিখলে এরকম হয় CH3 CH2 বন্ড C ডাবল OH, এটা হচ্ছে আমাদের বি, এটার নাম বিউটানোয়িক অ্যাসিড। সো তোমাকে বলছে এ থেকে বি প্রস্তুতি, মানে এ কি স্যার? এই যে এ হচ্ছে এখানে এন এর মান বলে দেয় নাই, এন এর মান কি বলে দিছে? বলে দেয় নাই। তাইলে এটা যেহেতু বিউটানোয়িক অ্যাসিড, তার মানে এখানে যেহেতু কার্বন সংখ্যা 4টা, এটাতেও কার্বন সংখ্যা 4টা হওয়ার কথা, নাইলে তো হবে না, বুঝছো? এটাতে কার্বন সংখ্যা 4টা আছে, তুমি ধরে নিবা এটাতেও কার্বন সংখ্যা 4টা আছে। সো কার্বন সংখ্যা 4টা হইলে এটা হবে C4H2n, যেহেতু H8, তার মানে এটা হচ্ছে বিউটিন। এটা কি? বিউটিন। তো তুমি কি করবা? আলটিমেটলি এই বিউটিন থেকে বিউটানোয়িক অ্যাসিড প্রস্তুত করে দেখাইবা। এ থেকে বি, এটা বিউটিন থেকে বিউটানোয়িক অ্যাসিড প্রস্তুত করবা, ঠিক আছে? ওকে, সো দেখো আমরা ফার্স্টে এই যে বিউটিন আছে CH3 CH2 বন্ড CH ডাবল বন্ড CH2, এটাই হচ্ছে বিউটিন। এটাই না বিউটিন স্যার? সো এই বিউটিন থেকে কি পাইবা? বিউটানোয়িক অ্যাসিড। সো আমরা অ্যালকিন থেকে কিভাবে জৈব অ্যাসিড পাই দেখাই দিছিলাম, মনে আছে বেসিক ক্লাসে? সেম প্রসেসটা ফলো করবা। জাস্ট এখানে বিউটিন আছে আর আমি তোমাকে
ইথিন দিয়ে দেখাইছিলাম। সো এই বিউটেনের সাথে প্রথমে হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করবা, যুক্ত করলে এখানে দেখো CH3CH2 বন্ড CH, এই যে CH এর সাথে হাইড্রোজেন অ্যাড হবে, হবে এটা CH2 বন্ড, এই CH2 এর সাথে এই ব্রোমিনটা অ্যাড হবে, দ্যাটস ইট। বুঝতে পারছো? CH2Br উৎপন্ন এটার সাথে এখানে যেটা উৎপন্ন হয়েছে এইটার সাথে এই যে CH3CH2 বন্ড CH2Br, এটার নাম কি স্যার বলো? এটার নাম কি? এইটার নাম কি বলো? বিউটাইল ব্রোমাইড। আমরা ইথাইল ব্রোমাইড পড়ছিলাম না? সো এতটুকু যেহেতু অ্যালকাইলার সাথে ব্রোমিন আছে, তার মানে এই বিউটাইল ব্রোমাইড। এইটার সাথে পরের কাজ কি? এটার সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব। কি যুক্ত করব? সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা যদি আমরা যুক্ত করি তাইলে সোডিয়াম আর ব্রোমিনে মিলে এখানে উৎপন্ন করবে সোডিয়াম ব্রোমাইড, আর এই OH-টা জাস্ট এইটার সাথে অ্যাড হবে, ব্রোমিনটা সরে গিয়ে এখানে OH অ্যাড হবে, বাকি সব ঠিক আছে। সো CH3CH2 বন্ড CH2OH। বুঝতে পারছো? এটার নাম হচ্ছে বিউটানল। সো আমরা দেখছো আমরা বিউটিন থেকে এই যে এটা হচ্ছে বিউটিন থেকে আমরা বিউটানোইক অ্যাসিড প্রস্তুত করে দেখাবো। বুঝছো? এই যে বিউটানল পাওয়ার পর তুমি কি করবা? CH3CH2 এটা হচ্ছে বিউটানল। সো এই বিউটানল কার্বন কয়টা? 4টা। সো বিউটানলের সাথে এইবার তুমি কি করবা? জায়মান অক্সিজেন যুক্ত করবা। সিরিয়ালটা মনে রাখলে হবে, এখানে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড, এটা প্রভাবক রাখবা। জাস্ট কি হবে জানো? এই অক্সিজেন, হ্যাঁ এই অক্সিজেনটা এখানের H2টাকে নিয়ে নিবে। দেখছো এই H2টাকে নিয়ে নিবে, নিয়ে পানি উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? পানি। আর বাকি কি থাকবে? বুঝছো? এই H2টা নিয়ে নিছে, বাকি থাকবে এতটুকু যেরকম আছে সেরকম, CH3CH2 এতটুকু যেরকম আছে সেরকম। পরে H2কে নিয়ে ও হচ্ছে পানি গঠন করে ফেলছে, আর HO এখানে বাকি আছে, HO দিয়ে দিবা। এটার নাম হচ্ছে বিউটানেল বা অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে, এটার নাম হচ্ছে বিউটানেল। উৎপন্ন বিউটানেলের সাথে নিচে জায়গা আছে লেখা যাবে, হ্যাঁ উৎপন্ন বিউটানেলের সাথে পেছনে গেলাম। ওকে, সো উৎপন্ন বিউটানেলের সাথে এই যে বিউটানেল আছে CH3CH2 CHO, এটার সাথে আবার জায়মান অক্সিজেন যুক্ত করো, একই প্রভাবক পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড, এই প্রভাবকের উপস্থিতিতে এটা যদি করো তাইলে জাস্ট সব ঠিক আছে। এই যে অক্সিজেন এখানে এটা হয়, এটা COOH হবে, আর কিছু না। সো CH3CH2 বন্ড CH2 বন্ড, পরে CHO না, এটা হয়ে যাবে COOH। বুঝতে পারছো? CHO ছিল, এইটা অক্সিজেন অ্যাড হয়ে অক্সিজেন দুইটা হয়েছে, আর H তো আছেই, COOH এইটা উৎপন্ন করছে, এবং এইটার নামই হচ্ছে আমাদের বিউটানোইক অ্যাসিড। বুঝছো? এই যে এটা বি, আমরা বিটা প্রস্তুত করে দেখাইছি। বুঝছো? ঠিক আছে, পরে আসো। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এটা দেখো, এ ও বি এর গাঠনিক সংকেত নির্ণয় করা যায়। এ ও বি দুইটা জৈব যৌগ যাদের সাধারণ সংকেত, তাইলে এ যেটা, এটার সাধারণ সংকেত বলছে আমাদের CnH2n-2, এবং বি যেটা, বি এর সাধারণ সংকেত বলছে CnH2n+1
COOH। বুঝতে পারছো? বুঝতে পারছো স্যার? ওকে, এবার বলছে এ ও বি এর আণবিক ভর যথাক্রমে 26 ও 60। তার মানে এইটার আণবিক ভর হচ্ছে 26 আর এইটার আণবিক ভর হচ্ছে 60। তো তুমি কিভাবে বুঝবা? দেখো, এটা যদি CnH2n-2 হয় তাহলে তুমি র্যান্ডমলি দেখবা, যেমন ধরো C2 হইলে এটা হবে C2, 2 দুগুণা 4, 4 থেকে 2 গেলে কি 2, C2H2। সি এর মান 3 হইলে C3H কি হবে 2, 3 দুগুণা 6 থেকে 2 গেলে 4। বুঝতে পারতেছো? এখানে n এর জায়গায় জাস্ট 2 বসে হিসাব করো। তো C2H2 C3H4 পাইলাম। এটা ইথাইন আর এটা হচ্ছে প্রোপাইন। সো এটার আণবিক ভর হিসাব করো। কার্বন দুইটা আছে, মানে 12 দুগুণা 24, আর হাইড্রোজেন কি আছে দুইটা। হাইড্রোজেনের ভর তো 1, এগুলো তো জানো। কার্বন দুইটা আছে, তাহলে 12 × 2 প্লাস কার্বনের ভর 12, হাইড্রোজেনের ভর 1, দুইটা আছে 2, এটা হিসাব করলে আসে 26। দেখো এইখানেই পেয়ে গেছি। এইটা হিসাব করলে 26 আসবে না, আরও বেশি আসবে। তার মানে এটা যেহেতু 26, তার মানে আমরা বুঝিয়ে ফেলছি এ যেটা এটা হচ্ছে আমাদের ইথাইন। তার মানে অতএব এ হচ্ছে ইথাইন। ইথাইন মানে কি CH ট্রিপল বন্ড CH। বুঝছো? যদি তুমি ভেঙে লিখো তাইলে এইটা হচ্ছে ইথাইন। ওকে, পরে দেখো আমাদের বি যেটা CnH2n+1 COOH। ওকে, তুমি র্যান্ডমলি চেক করো। সি এর মান হচ্ছে 2 বসেই দেখো, C2H 2 দুগুণা 4, 4 আর 1 5, তাহলে C2H5 COOH এটা পাইলাম। সি এর মান 3 বসাইলে C3H7 COOH এটা আসবে। বুঝছো? সো এইটার একটু আণবিক ভর হিসাব করি আমরা। দেখো, কার্বন দুইটা আছে, সব 12 × 2, হাইড্রোজেন আসে 5টা, সব 5, 5 একে 5, প্লাস কার্বন আরেকটা আছে, সব 12, অক্সিজেন দুইটা আছে, মানে 16 + 16, প্লাস আবার হাইড্রোজেন। সো এটা যদি হিসাব করো 12 দুগুণা 24, 29, 29 আর 1 30, 30 আর 12 হচ্ছে 42, 16 দুগুণা 32। দেখি এটা আমি ক্যালকুলেটার দিয়ে হিসাব করি। 12 × 2, এটা তো আসে আমাদের 74। এটা কি আসে? তাহলে এটা আমাদের বেশি চলে আসতেছে, 74 চলে আসে। সো এইটা দিয়ে হবে না, আমাদেরকে আরো কম লিখতে হবে। সো কম লিখলে কি হবে? কার্বনের মান 1 বসাও, এন এর মান 1 বসাও, তাইলে এটা হবে CH3। এন এর মান 1 বসাও, C1H হবে 3 আর COOH, এটা হিসাব করো। কার্বন 12, হাইড্রোজেন 3টা, কার্বন 12, অক্সিজেন 2টা, 16 + 16 আর হাইড্রোজেন একটা, এটা হিসাব করলে 12 12 24, 24 আর 3 হচ্ছে 27 আর 1 28, 28 আর হচ্ছে 16 দুগুণা 32, 60 হয়। তার মানে ঠিক আছে, এটা হচ্ছে এইটার আণবিক ভর 60। তার মানে বি যৌগটা হচ্ছে CH3 COOH। যেহেতু এটা আণবিক ভর 60, তার মানে এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। বুঝতে পারছো? এইভাবে বের করবা আর কি। তো এটা হচ্ছে স্যার আমাদের ইথানোয়িক অ্যাসিড। যেহেতু এইটা ইথানোয়িক অ্যাসিড, এটা পাইলাম আমরা, এটা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড বিটা। সো এ ও বি এর গাঠনিক সংকেত মানে এই যে ইথাইনটা আছে না, এটার গাঠনিক সংকেত, মানে এই যে এটার গাঠনিক সংকেত ডাকবা। সো কার্বন 3টা বন্ধন আছে, দেও 3টা বন্ধন। যেহেতু কার্বনের 3টা বন্ধন দিয়ে দিছো, এটার আর একটা বন্ধন দিতে পারবা, এটার ওইদিকে 3টা বন্ধন আছে, আর একটা দিতে পারবা, কারণ কার্বনের হাত 4টা। এটাতে একটা হাইড্রোজেন, এটাতে একটা হাইড্রোজেন অ্যাড হবে। এইটা হচ্ছে আমাদের ইথাইনের বা এ যৌগের গাঠনিক সংকেত। বুঝছো? ইথাইনের গাঠনিক সংকেত। এইবার তুমি বি যৌগের গাঠনিক সংকেত বের করো। এটা তো ইথানোয়িক অ্যাসিড। সো CH3 COOH। সো কার্বন আর কার্বন, কি স্যার? কার্বন। সো কার্বন বন্ধন দিলাম। এই কার্বনের সাথে এটার হাত দিতে পারবা 3টাতে আমাদের হাইড্রোজেন অ্যাড হয়েছে। এই কার্বনে তুমি কি করবে? এটা বুঝে শুনে করতে হবে। কি করতে হবে? বুঝে শুনে। সো এই যে OH আর O, এইটা মূলত O একটা আর আরেকটা OH এইভাবে আছে। বুঝতে পারছো? সো কেন স্যার? কারণ OH এর বন্ড হচ্ছে 1 আর O হচ্ছে ডাবল বন্ড। সো এইখানে তুমি কি করবা স্যার? এইভাবেই দিবা, একটা হচ্ছে সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড। তাহলে দেখো 1 2 3 4 হয়ে গেছে। অ্যাসিডের হচ্ছে গাঠনিক সংকেত এরকম, এগুলো জানতে হবে। সো এটার সাথে এড হয়েছে আমাদের OH, এটার সাথে O, শেষ। দেখছো? এটা হচ্ছে আমাদের বি যৌগ বা ইথানোয়িক অ্যাসিডের গাঠনিক সংকেত। বুঝতে পারছি? দেখো এই কার্বনে 4টা হাত আছে, 1 2 3 4।
পরে এ থেকে বি এবং পিবিসি প্রস্তুত করা সম্ভব কিনা। এ যৌগ থেকে বি, এ হচ্ছে আমাদের ইথাইন, সো ইথাইন থেকে বিটা কি ইথানোয়িক অ্যাসিড, সো এ থেকে বি ইথাইন থেকে ইথানোয়িক অ্যাসিড এবং পিবিসি প্রস্তুত সম্ভব কিনা দেখাইবা। আচ্ছা দেখাই আমরা। সো ফার্স্টে আমরা দেখব এটা কি, এবার আমরা করতেছি ঘ নাম্বারটা। ইথাইন থেকে এ থেকে বি, এ টু বি মানে হচ্ছে আমাদের এটা মানে কি ইথাইন থেকে ইথানোয়িক অ্যাসিড। সো ইথাইন থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করবা। যেহেতু আমি যেহেতু ওইটা ইয়েতে দেখাইছিলাম বেসিক ক্লাসে, তারপরও আবার করাই দিব। ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করব। সো দেখো ইথাইন মানে CH ট্রিপল বন্ড CH, এটা থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করতে হলে ফার্স্টে আমরা এটার সাথে হাইড্রোজেন যুক্ত করে এখান থেকে আমরা কি করব জানো, এটা থেকে আমরা ইথিনে যাব, CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিন। উৎপন্ন ইথিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করলে, দেখো এখন কিন্তু অ্যালকিন হয়ে গেছে, এটার সাথে হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করলে কি হয়, হাইড্রোজেন এটার সাথে ব্রোমিন এটার সাথে, এটা হবে CH3 CH2Br মানে ইথাইল ব্রোমাইড উৎপন্ন হয়েছে। এই ইথাইল ব্রোমাইডের সাথে আমরা যদি এবার সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, এটার সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, তাইলে এখানে তোমার উৎপন্ন হবে হচ্ছে এই ব্রোমিনে আর সোডিয়ামে মিলে উৎপন্ন হবে সোডিয়াম ব্রোমাইড, আর এই যে বাকিটুকু মিলে CH3 CH2 এইটার সাথে OH অ্যাড হবে ব্রোমিনের জায়গায়। সো এটা কি উৎপন্ন হয়েছে, ইথানল। কি উৎপন্ন হয়েছে, ইথানল। সো আমরা ইথানল পেয়ে গেছি। পরে এই যে ইথানল আছে না, এইটার সাথে এবার আমরা জায়মান অক্সিজেন যুক্ত করব। অ্যালকোহল পাওয়ার পরই আমরা জায়মান অক্সিজেন যুক্ত করি। প্রভাবক K2Cr2O7 আর সালফিউরিক অ্যাসিড। বুঝছো এখানে কি হয় স্যার, কোনো কিছুই হয় না, হয় অনেক কিছুই। এই অক্সিজেনটা হাইড্রোজেন H2টাকে সরাই নেয়, আর বাকিটা এখানে উৎপন্ন হয়েছে। CH3 হাইড্রোজেন চলে গেছে, তার মানে বাকি রয়েছে CHO, আর এই H2 আর O মিলে উৎপন্ন হয় H2O। এটা কি ইথানেল আর কি, অ্যালডিহাইড যেহেতু বন্ড CHO আছে। এই যে CH3 CHO এটার সাথে আবার যদি জার্মান অক্সিজেন যুক্ত করো, সেম এখানে প্রভাবক যেটা এখানেও সেম প্রভাবক দিবা। বুঝতে পারছো, প্রভাবক দিলে অক্সিজেন এই যে এখানে এসে বসে। CH3 আছে, এটার সাথে অক্সিজেনটা এখানে চলে আসে, সো C ডাবল বন্ড OH, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আর এরকম অ্যাসিড প্রস্তুতি আর করবো না, বুঝে ফেলছো? ওকে, ইথানোয়িক অ্যাসিড। সো আমরা এ থেকে বি দেখে ফেলছি, এবার এ থেকে পিবিসি, এ থেকে বি আবার এ থেকে পিবিসি প্রস্তুত। পিবিসি মানে পলিবিনাইল ক্লোরাইড। সো আমরা পলিবিনাইল ক্লোরাইডটা প্রস্তুতি দেখব, পলিবিনাইল ক্লোরাইড। ওকে, এ থেকে পিবিসি, সো এটা থেকে পলিবিনাইল ক্লোরাইড মানে ইথাইন থেকে পিবিসি প্রস্তুত করব। সো ইথাইন CH ট্রিপল বন্ড CH, আমরা জানি এটা থেকে পিবিসি উৎপন্ন করতে হলে ফার্স্টে আমাদের বিনাইল ক্লোরাইড উৎপন্ন করতে হবে। সো বিনাইল ক্লোরাইড কীভাবে উৎপন্ন করে, এইটার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি যুক্ত করো, এটার সাথে জাস্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি যুক্ত করো, তাইলে তোমার এইখানে উৎপন্ন হবে, এখানে হচ্ছে তোমার HgCl2, এটা প্রভাবক, আর হচ্ছে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই প্রভাবকের উপস্থিতিতে ইথাইনের সাথে যদি তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করো, একটা বন্ড ভেঙে যায়, এটার সাথে একটা হাইড্রোজেন, এটার সাথে ক্লোরিন এড হয়, তার মানে এখানে হবে CH2 ডাবল বন্ড CHCl। বুঝতে পারছো, CH2 ডাবল বন্ড CHCl এড হয়েছে, এটার নাম হচ্ছে আমাদের বিনাইল ক্লোরাইড। এখন যেটা উৎপন্ন হয়েছে এটার নাম বিনাইল ক্লোরাইড। সো এইবার এটাকে পলিমারকরণ করবা কিভাবে, এই CH2 ডাবল বন্ড CHCl এইটার N সংখ্যক এইটার সাথে N সংখ্যক এইটাকে, প্রভাবক কি বলো, N সংখ্যক বিনাইল ক্লোরাইডকে উচ্চচাপ পদ্ধতি পলিমারকরণ করবো আর কি। সো পলিমারকরণ যদি করি উচ্চ চাপে, তাইলে কি হবে, এই বন্ডটা ভেঙে গিয়ে এইদিকে একটা বন্ড, এই দিকে একটা বন্ড বের হবে আর কি। CH আগে ছিল এরকম, বুঝছো, এবার একটা বন্ড ভেঙে গেলে এইদিকে একটা বন্ড বের হয়, আমরা দেখছিলাম বেসিক ক্লাসে। আর N সংখ্যক তো আছেই। সো N সংখ্যক বিনাইল ক্লোরাইড একসাথে যুক্ত হয় আমাদের এখানে পলিবিনাইল ক্লোরাইড উৎপন্ন করছে। কি উৎপন্ন করছে, পলিবিনাইল ক্লোরাইড, মানে পলিমারকরণ হয় পলিবিনাইল ক্লোরাইড উৎপন্ন করছে বা পিবিসি উৎপন্ন করছে। এটার আরেক নাম হচ্ছে পিবিসি মানে পলিবিনাইল ক্লোরাইড। বুঝতে পারছো?
পিভিসি প্রস্তুত সম্ভব? সম্ভব। বুঝছি আমরা? বুঝছি, ঠিক আছে। নেক্সটে যাই। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 23। দেখো স্যার, এখানে বলছে এ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, সি একটা পলিমার। আচ্ছা, এ দিছে, দেখো এইগুলাই তোমরা বুঝো না। এ দিছে +H2O, এটা থেকে পাইছে ওরা বি, ওরা কি পাইছে বি, আর এ থেকে আবার এইদিকে পাইছে ওরা সি, কি পাইছে সি। বলছে এ 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, এ 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, তাইলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন কি স্যার? C3H3 দুগুণা 6, এটা তো CnH2 অ্যালকিন। সো এটা হচ্ছে প্রোপিন। এটা কি? প্রোপিন। বলছে এ একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তা বিক্রিয়ার মাধ্যমে প্রমাণ করো। সো এটা প্রোপিন। প্রোপিন মানে কি? CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। এই প্রোপিনটা যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কিভাবে দেখাইবা স্যার? কিভাবে দেখাইবে এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন? এটা কিছু না, এটা জাস্ট কি করে, ব্রোমিনের সাথে বিক্রিয়া করলে ব্রোমিনের বর্ণ বিনষ্ট করে, এটা দেখাইবা। বুঝছো? ব্রোমিনের সাথে বিক্রিয়া করলে কি হয়? CH3 CH, বুঝছো? ব্রোমিন তো এখানে ব্রোমিন দুইটা, একটা এটার সাথে একটা এটার সাথে অ্যাড হয়, CHBr বন্ড CH2Br। এই যে এটার নাম হচ্ছে প্রোপাইল ব্রোমাইড, সরি 1,2 ডাইব্রোমোপ্রোপিন, এটা উৎপন্ন করে। সো এখানে ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট, এখানে লাল বর্ণ বিনষ্ট, লাল বর্ণ থাকে, আর এটা হয় বর্ণহীন। বুঝতে পারছো? এইভাবে এইটাও দেখাইবা, আর বেয়ার দ্রবণ পরীক্ষা দেখাইবা, দুইটাই দেখাইবা, সমস্যা নেই। বুঝছো? অসম্পৃক্ততা পরীক্ষা তো শিখে ফেলছি আমরা কিভাবে করা লাগে, সো এটা দেওয়ার সমস্যা হওয়ার কথা না। পরে আসো ঘ নাম্বারে, উদ্দীপকের বি থেকে সি প্রস্তুত সম্ভব কিনা। বি কই? বি থেকে সি। আচ্ছা, আগে আমরা দেখি বিটা কি। এ আছে, এ হচ্ছে আমাদের এইটা অ্যালকিন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন এ। তাইলে এ হচ্ছে অ্যালকিন মানে কি? CH3 CH ডাবল বন্ড CH2, এটা ছিল আমাদের প্রোপিন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন। সো বলছে এটার সাথে পানি যুক্ত করলে আমরা এটা পাই। সো এটার সাথে পানি যুক্ত করলে আমরা জানি ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে অ্যালকোহল পাই। এক্ষেত্রে কি হয়? একটা বন্ড ভাঙে, এই যে পানি থেকে একটা হাইড্রোজেন এখানে লাগে, আর বাকি OH এটার সাথে লাগে। তার মানে এখানে পাবো আমরা CH3 বন্ড CH2 বন্ড CH2 OH। বুঝতে পারছো কি বলছি? দেখো মিলাই দেখো, এটা হওয়ার পর এটা কি পাইছি? দেখো প্রোপিন, তো প্রোপিনের সাথে অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে অ্যালকোহল পাই। সো এটা পাইছি আমরা প্রোপানল। এটা কি পাইছি স্যার? প্রোপানল। এই প্রোপানল পাইছি, এই প্রোপানলটাই হচ্ছে বি, এটাই হচ্ছে বি, এটাই বি, এটাই কি স্যার? বি। এবার বলছে বি থেকে সি প্রস্তুত করবা। সিটা হচ্ছে পলিমার। সিটা কি? সিটা হচ্ছে পলিমার। সি কি? পলিমার। পলিমার। সো পলিমারটা তুমি কিভাবে পাইবা বলো? বলো স্যার। আমরা বিটা পাইলাম প্রোপানল, ঠিক আছে। এবার হচ্ছে আমরা প্রোপানল থেকে পলিমার প্রস্তুতি। দেখো আমরা এইটা জানি, এই যে এখানে ভাইয়া দেখাই, এটা ছিল CH3, মার্কার চেঞ্জ করে। আশা করি বুঝতেছো, না বুঝার কোনো কিছু না, আগে আমরা শিখে ফেলছি সব। এটা ছিল আমাদের CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। এটাকে পলিমারকরণ করলে আমরা কি পাবো? কোনো কিছুই না, জাস্ট এটা পাবো। সেটা পাবো N সংখ্যক CH3 CH বন্ড CH2, এদিকে একটা বন্ড এইদিকে একটা বন্ড বের হবে, এটার নাম হচ্ছে পলিপ্রোপিন, আমরা জানতাম। এবং এটাই হচ্ছে আমাদের সি। বুঝতে পারছো? যেহেতু সিটা পলিমার বলছে, সো আমাদের কি করতে হবে? এই প্রোপানল থেকে, মানে বি থেকে সি, বিটা প্রোপানল, সিটা হচ্ছে পলিপ্রোপিন, বি থেকে সি প্রস্তুতি সম্ভব কিনা দেখাইবা। সো এটা আমরা দেখি, বি থেকে সি। সো আমরা
এখানে পাইছি বিটা হচ্ছে প্রোপানল, CH3CH2 বন্ড CH2OH, এটা প্রোপানল, এটা কি প্রোপানল। আর সিটা হচ্ছে আমাদের পলিপ্রোপিন। সো প্রোপানল থেকে পলিপ্রোপিনে যাব। সো পলিপ্রোপিন একমাত্র প্রোপিন থেকে আসে। পলিপ্রোপিন একমাত্র প্রোপিনের পলিমার হচ্ছে পলিপ্রোপিন, আর পলিপ্রোপিনের মনোমার প্রোপিন আর কি। সো প্রোপিন না ছাড়া পলিপ্রোপিন পাবা না। সো আমাদের প্রথম কাজ হবে মানে বি থেকে সি যখন প্রস্তুত করব, মানে অ্যালকোহল থেকে পলিপ্রোপিন, মানে প্রোপানল থেকে পলিপ্রোপিন প্রস্তুতি কিভাবে? ফার্স্টে আমরা এই যে CH3CH2 বন্ড CH2OH, এটা কি প্রোপানল। এই প্রোপানল থেকে ফার্স্টে আমরা প্রোপিনে যাব। এই প্রোপানল থেকে আমাদের ফার্স্টে কোথায় যেতে হবে? প্রোপিন। এক্ষেত্রে কী করবো? সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পানিটাকে মাইনাস করব। মাইনাস করে এটা থেকে যদি পানি মাইনাস হয়ে যায়, এই H2 পানি যদি মাইনাস হয়ে যায়, তাহলে কি উৎপন্ন হয় জানো? আমরা জানি প্রোপানল থেকে পানি মাইনাস করলে প্রোপিন পাই, ডিরেক্ট লিখে পেল CH3CH ডাবল বন্ড CH2, এটাই পাই, বুঝছো? এই OH-টা যায় আর এইটা থেকে হাইড্রোজেন চলে আসে। এই দেখছো, এইটা থেকে OH-টা সরে যায় আর এইটা থেকে একটা হাইড্রোজেন সরে যায়, এখানে ডাবল বন্ড হয়ে যায়, এটা হচ্ছে প্রোপিন। আমরা প্রোপিন পাইছি। এই প্রোপিনের সাথে এইবার এই যে প্রোপিন আছে N সংখ্যক প্রোপিনের সাথে, বুঝছো? সো এক্ষেত্রে কি করতে হয়? এই প্রোপিনটাকে তুমি এইভাবে না লিখে CH3টাকে উপরের দিকে লিখে ফেলো, বুঝছো? কারণ হচ্ছে এই বন্ডটা ভেঙে দুই দিকে দুইটা বন্ড বের হবে। সো আমরা প্রোপিনটাকে এইভাবে লিখলাম, এইভাবে লেখা যায়, বুঝছো? এখানে N সংখ্যক দিলাম। ওকে, সো N সংখ্যক প্রোপিন, এটা কিন্তু প্রোপিন। N সংখ্যক প্রোপিন পলিমারকরণ বিক্রিয়ায় 140 অ্যাটমসফিয়ার বায়ুচাপ টাইটানিয়াম অক্সাইড 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে হেপটেন দ্রাবকে দ্রবীভূত করলে আমাদের এইখানে কি হয়? ডাবল বন্ড ভেঙে গিয়ে দুই দিকে দুইটা বন্ড বের হয়, CH ডাবল বন্ড। দেখো এখানে এরকম আছে আর কি, এরকম এটা আপাতত আছে। তো এই বন্ডটা ভেঙে গিয়ে এইদিকে একটা বন্ড বের হয়, N সংখ্যক আছেই, এটার নাম পলিপ্রোপিন। বুঝতে পারছো? বলো, বুঝতে পারছো? এই পলিপ্রোপিন উৎপন্ন হয়। তো বি থেকে সি প্রস্তুতি সম্ভব কিনা? সম্ভব। দেখছো, সম্ভব। আমরা অ্যালকোহল থেকে, প্রোপানল থেকে পলিপ্রোপিন উৎপন্ন করে দেখাইছি। দ্যাটস ইট। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 22। শেষের দিকে আমাদের সিকিউগুলো আসবে যেগুলো অলরেডি আমরা আগে করে ফেলছি, এরকম আর কি। উদ্দীপকের যৌগটির অসম্পৃক্ততার পরীক্ষা, প্রোপিনের অসম্পৃক্ততার পরীক্ষা। এটা কি? সরি, এটা প্রোপিন নাই। এটা এরকম দেখো, CH3 বন্ড C ট্রিপল বন্ড CH, তার মানে এটা হচ্ছে প্রোপাইন। যেহেতু তিনটা বন্ড, এটা হচ্ছে অ্যালকাইন। এই প্রোপাইনের অসম্পৃক্ততা পরীক্ষার প্রথম হচ্ছে এটাকে দুইটা ব্রোমিনের সাথে যুক্ত করতে হয়, দুই মূল ব্রোমিনের সাথে, তাইলে এখানে ব্রোমিনের বর্ণ বিনষ্ট হয়। কিভাবে? এই ডাবল বন্ড ভেঙে যায়, এই যে CH3 আছে বন্ড, এই C এর সাথে এখানে তো চারটা ব্রোমিন আছে, এটার সাথে দুইটা ব্রোমিন এড হয়, বুঝছো? এইভাবেও দিতে পারবা ব্রোমিন, আবার তুমি চাইলে এটার সাথে এইভাবেও দিতে পারবা CBr2, আর এখন থাকবে একটা বন্ড, আর এই CH এর সাথে আরো Br2 এড হবে। বুঝতে পারছো? সুন্দরভাবে দেখি এটা এইভাবেই দিই। ওকে, এটার নাম হচ্ছে 1 2 3। সো 1 2 টেট্রাব্রোমো, যেহেতু চারটা ব্রোমিন তাহলে টেট্রাব্রোমো, 1 2 টেট্রাব্রোমো প্রোপেন এটা উৎপন্ন করছে। এবং এটা এখানে ব্রোমিনটা থেকে লাল বর্ণের, এটা হয় বর্ণহীন। এখানে ব্রোমিনের বর্ণহীন হয়েছে, তার মানে এটা বুঝছি আমরা এটা হচ্ছে অসম্পৃক্ত, যেহেতু ব্রোমিনের বর্ণ বিনষ্ট করছে। বুঝছো? ঠিক আছে।
বুঝছো? আর আরেকটা বেয়ার দমন পরীক্ষা, এই যে প্রোপাইনের বেয়ার দমন পরীক্ষা কিভাবে দেখাইবা? আচ্ছা, প্রোপাইনের বেয়ার পরীক্ষাটা দেখাই। প্রোপাইনের বেয়ার পরীক্ষা আগে দেখলাম হচ্ছে আমাদের গ্লাইকল উৎপন্ন হইতো, বাট প্রোপাইনের সাথে অ্যালকিনের সাথে যদি আমরা পানি প্লাস জায়মান অক্সিজেন দিয়ে জারণ করি তাইলে কি হয়? আমাদের উৎপন্ন হইতো গ্লাইকল, বাট এইটার সাথে করলে আমাদের অ্যাসিড উৎপন্ন হবে। দেখে CH3 বন্ড সি, ট্রিপল বন্ড CH, এইটার সাথে পানি প্লাস অক্সিজেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এটার উপস্থিতিতে এটা করাইলে কি হয় জানো? এই কার্বন আর এই দুইটা অক্সিজেন মিলে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড, উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড। বাকি কি রইল? CH3 দিলাম ভাইয়া, CH3 কি দিলাম? CH3, বুঝছো? পরে তোমার এখানে কি আছে? এইচ আছে, এইচ আছে না, পানি প্লাস ইয়ে যুক্ত করছি না, পটাশিয়ামের পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা থেকে গোলাপি, এটা গোলাপি বর্ণ ধ্বংস হয়। আচ্ছা আমি দেখাইতেছি। ওকে, সো এটাতে উৎপন্ন হবে CH3 বন্ড COOH, বুঝছো? এটা সমতা করা লাগবে না, সমতা আছে না, এটাতে সমতা না দেখাইলে হবে। তুমি জাস্ট এইটা দেখাইলে হবে, বুঝছো? এইটা যদি তোমার কনফিডেন্স লেভেলে থাকে না, তুমি জাস্ট ব্রুমিং পরীক্ষা দেখাইলে তুমি মার্কস পেয়ে যাবে। যদি দুইটা বলে তখন দুইটা পরীক্ষা দেখাইবা। ওকে, উদ্দীপকের যৌগটি থেকে পলিমার প্রস্তুতি সম্ভব কি? আচ্ছা দেখো, পলিমার প্রস্তুতি মানে তুমি প্রোপাইন থেকে পলিমার, তাহলে প্রোপাইন থেকে পলিমার পাইবা প্রোপিনের পলিমার। সো দেখো ইজি ব্যাপার সেটার। প্রোপাইন মানে কি? CH3 বন্ড সি ট্রিপল বন্ড CH, এটা আছে। সো আমরা জানি পলিমারটা একমাত্র অ্যালকিন থেকে পাবো। কোথা থেকে পাবো? অ্যালকিন। সো আমরা কি করব? এটাকে ফার্স্টে এটার সাথে হাইড্রোজেন যুক্ত করব, নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাইলে এখানে উৎপন্ন হবে আমাদের CH3 সি ডাবল বন্ড CH2, এটা CH3 CH ডাবল বন্ড CH2, এটা উৎপন্ন হবে হাইড্রোজেন, এটার সাথে একটা অ্যাড হবে, প্রোপিন পাইছি। সো প্রোপিন থেকে কিভাবে পলিপ্রোপিন পাই? পলিমার তো পলিপ্রোপিন কিভাবে পাই? এটার কতবার দেখাবো, এটা তো আমরা জানি। এই প্রোপিনকে আমরা এইভাবে লিখবো, CH2 ডাবল বন্ড CH2, আর এই বন্ড CH3 কে উপরের দিকে লিখবো, লিখছি। সো N সংখ্যক প্রোপিন, টাইটানিয়াম অক্সাইড 140 অ্যাটমসফিয়ার বায়ুচাপ আর হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপস্থিতি, এটাকে হেপ্টেন দ্রাবকে দ্রবীভূত করলে বন্ড ভেঙে যাবে, এইদিকে বের হবে একটা বন্ড, CH বন্ড CH2 আছে, উপরের দিকে CH3 আছে, বুঝছো? দ্যাটস ইট, এটা হচ্ছে পলিপ্রোপিন। সো আমরা পলিমার প্রস্তুত করে দেখাইছি, বুঝতে পারছো? এটা হচ্ছে পলিপ্রোপিন, ঠিক আছে? আচ্ছা, এরকম আর হচ্ছে, আর যদি এরকম পলিমার আর আসে আমি আর দেখাবো না, নিজেরাই পারবা, বুঝছো? ওগুলো এক জিনিস বারবার দেখাইতে দেখাইতে সমস্যা পরে আসে, এবার শুধু আমি মুখে বলবো। আমরা অলরেডি 1 ঘন্টা 3 মিনিটের মতো পড়ে ফেলছি। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 21, ময়মনসিংহ বোর্ড 21, এটার গো কি বলছে দেখো, এ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড। আচ্ছা, সি বলছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন, তার মানে সিটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন, মানে C2H4, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন যেহেতু এটা হবে ইথিন, এটা কি ইথিন? সো ইথিন থেকে তুমি কি করবা? ইথিন থেকে দ্রুত পলিমার তৈরি সম্ভব কিনা, তার মানে ইথিন থেকে পলিথিন প্রস্তুত করবা। ইথিন থেকে পলিথিন, ইথিন মানে CH2 ডাবল বন্ড CH2, আমরা এটা জানি, তারপর করে দিই। ইথিন থেকে পলিথিন, সো পলিথিন কিভাবে? এটাকে 1000 অ্যাটমসফিয়ার বায়ুচাপ, বুঝছো? তারপরে হচ্ছে একশো থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর সামান্য অক্সিজেনের উপস্থিতি বিক্রিয়া করলে এখানে বন্ড ভেঙে গিয়ে দুই দিকে বন্ড বের হবে,
এইদিকে বন্ড, বুঝছো? আগে ছিল এইভাবে, এইভাবে বন্ডটা ভেঙে গেছে, এইদিকে একটা বন্ড, একটা বন্ড বেরিয়েছে, এখানে এন আছে, আর এটার নাম হচ্ছে পলিথিন। শেষ। এ তো দ্রুত পলিমার হয়ে গেছে। তোমরা লেখো, এটা লিখতে হবে যে আমরা জানি এটার সাথে ইথিনকে ইথিনকে 1000 অ্যাটমসফিয়ার বায়ুচাপে 100 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য অক্সিজেনের সাথে বিক্রিয়া করাইলে এন সংখ্যক ইথিন মিলে পলিথিন উৎপন্ন হয়, বা ইথিনের পলিমার গঠন করে, যেটাকে আমরা পলিথিন বলি। বলছে এ ও বি হতে ইথেন প্রস্তুত করা সম্ভব কিনা। এটা কি? এ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড, ওকে। বি হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। দেখো এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড, তাইলে এটা 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড, CH3 CH2 COOH। দেখো এটাতে 3টা কার্বন আছে, তার মানে 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড মানে প্রোপানোয়িক অ্যাসিড। এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বুঝতে পারছো? আর বি যেটা, বি হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, তার মানে এটা CH3 CH2OH। এটা আর কতবার করব বলো? এটা হচ্ছে ইথানল, ইথানল। তার মানে আমরা ইথানল থেকে ইথিনে যাব, আর প্রোপানোয়িক অ্যাসিড থেকে হচ্ছে ইথেনে যাব, মানে এ ও বি দুইটাতে ইথেন প্রস্তুত করব। সো আমরা ফার্স্টে দেখি, এই যে আমরা জানি প্রোপানোয়িক অ্যাসিড থেকে ইথেনে যাইতে হলে কি করা লাগে। এ থেকে ইথেন মানে অ্যাসিড থেকে, জৈব অ্যাসিড থেকে অ্যালকেন, এখানে ডিকার্বক্সিলেশন করবে, একটা কার্বন হ্রাস পাবে, মনে আছে ডিকার্বক্সিলেশন? তারপরও এটা করে দিচ্ছি, এটাই লাস্ট। আর আমি সত্যি করে দেবো না, আর এরকম আসলে সত্যি করেই দিব না। প্রোপানোয়িক অ্যাসিড দেখো, এটার সাথে ফার্স্টে তোমরা CH3 CH2 COOH, এটার সাথে ফার্স্টে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব। সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে সোডিয়ামটা হাইড্রোজেনকে সরাবে, সোডিয়ামটা জাস্ট হাইড্রোজেনকে সরাবে, বাকি ঠিকঠাক। তো CH3 CH2 COO এনে উৎপন্ন হবে, প্লাস পানি উৎপন্ন হবে। এই যে এটার নাম হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড। এই সোডিয়াম প্রোপানয়েডকে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড, বাট এখানে ক্যালসিয়াম অক্সাইড প্রভাবক আর তাপদীপা মানে সোডালাইম সহ উত্তপ্ত করলে এই এইচটা এইগুলোর সাথে অ্যাড হবে, এখানে উৎপন্ন হবে CH3 CH3, বুঝতে পারছো? CH3 CH3 এইচটা অ্যাড হয়েছে, আর বাকি যে সিডা বলো এনে, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথেন, ইথেন প্লাস এই বাকিগুলা মিলে উৎপন্ন করে সোডিয়াম কার্বনেট, বুঝতে পারছো? আমরা দেখাইছি এ থেকে ইথেন, এবার আমরা দেখাবো অ্যালকোহল থেকে ইথেন। সো বি থেকে ইথেন, অ্যালকোহল থেকে ইথেন কিভাবে পাই স্যার বলো? অ্যালকোহল থেকে ইথেন CH3 CH2OH, ইজি ব্যাপার স্যাপার, জাস্ট এটাকে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পানিটাকে রিমুভ করলেই আমরা সহজেই পেয়ে যাই বি থেকে ইথেন, মানে অ্যালকোহল থেকে ইথেন, বুঝতে পারছো? কি হবে? CH3, পানিটা অবসান হয়ে যাবে, তাইলে এইখানের OH আর এখান থেকে H যাবে, তার মানে এখানে উৎপন্ন হবে CH2 ডাবল বন্ড CH2। সো এখানে আমরা ইথিন পাইছি, বুঝছো? সো আমরা অ্যালকোহল থেকে, ইথানল থেকে ইথিন পাই ফার্স্টে, এই ইথিনকে আবার তুমি হাইড্রোজেন যুক্ত করো এটার সাথে, তাইলে ইথেন পেয়ে যাবা, বুঝতে পারছো? প্রভাবক তো জানো 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস নিকেল, তো হাইড্রোজেন এটার সাথে একটা অ্যাড হয়, তো CH3 বন্ড CH3, এটার নাম হচ্ছে ইথেন, বুঝছি আমরা? ঠিক আছে না? ওকে, এও বিওতে ইথেন প্রস্তুত করা সম্ভব। পরে আসো। বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, শ্রীমঙ্গল। কত সিকিউ সলভ করাই দিতেছি, বুঝছো? অন্য কোনো কোর্সে জীবনে এত সিকিউ তোমাকে কেউ সলভ করাই দিবে না, এটা 1000% শিওর। উদ্দীপকের 2 নং যৌগটি একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন প্রমাণ করবা। আচ্ছা, বলছে 2 নং যৌগটি অ্যারোমেটিক যৌগ, তাহলে 2 নং কি স্যার? C6H6,
এটা অ্যারোমেটিক যৌগ প্রমাণ করবা, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। কিভাবে স্যার? কারণ এইগুলাতে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনে কার্বন সংখ্যা 5, 6, 7-এর মধ্যে থাকে, এবং এগুলো হচ্ছে একটা বলয়ের মতো সৃষ্টি করে। এই যে এই সি বেঞ্জিনকে আঁকো এরকম 6টা না, কার্বন 6টা এইভাবে, এই বন্ড দাও একটা একটা। এই বেঞ্জিনে একটা থাকবে সিঙ্গেল বন্ড, এর পাশেরটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল পাশেরটা ডাবল, সিঙ্গেল ডাবল, এভাবে করছি না। পরে এইটার সাথে দেখো এখানে কয়টা আছে, 3টা বন্ড হয়ে গেছে, এটার সাথে একটা হাইড্রোজেন, এটার সাথে একটা হাইড্রোজেন, এটার সাথে একটা হাইড্রোজেন, এটার সাথে একটা হাইড্রোজেন, এইটার সাথে একটা হাইড্রোজেন, আর এটার সাথে একটা হাইড্রোজেন, এটা হবে, এটার নাম হচ্ছে বেনজিন। সো যেগুলা হচ্ছে হ্যাকেল সূত্র মেনে চলে, বুঝছো? যে যৌগগুলাতে অ্যারোমেটিক যৌগগুলা কোনগুলা বলো? অ্যারোমেটিক যৌগ সমূহ হচ্ছে মূলত অ্যারোমেটিক যৌগ, মূলত 5, 6, 7 কার্বন বিশিষ্ট সমতলীয় বা হচ্ছে সমতলীয় চাকরিক যৌগ আর কি, সমতলীয় চাকরিক যৌগ, সমতলীয় চাকরিক যৌগ, এগুলো হচ্ছে অ্যারোমেটিক যৌগ। বেনজিনেও সেম ব্যাপার সেপার আছে, বেনজিনেও কার্বন সংখ্যা 5, 6, 7-এর মধ্যে প্লাস, এটা একটা চাকরিক যৌগ, বুঝছো? এতে একান্তর দ্বিবন্ধন থাকে, বুঝছো? এতে একান্তর দ্বিবন্ধন থাকে। এই একান্তর দ্বিবন্ধন মানে কি স্যার? অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন মানে একটার পর আরেকটা, মানে একটা কার্বনে একক বন্ধন থাকবে, এর পরেরটাই দ্বিবন্ধন, এর পরেরটা একক বন্ধন, এর পরেরটাই দ্বিবন্ধন, এইভাবে থাকে। সো এটার মধ্যেও দেখো একান্তর দ্বিবন্ধন আছে। সো এটা থেকে আমরা বুঝতে পারি, সো বেনজিনে ও একান্তর দ্বিবন্ধন আছে, একান্তর দ্বিবন্ধন বিদ্যমান, তাই বেনজিন অ্যারোমেটিক যৌগ, বুঝছো? ওকে, বেনজিনটা কি? বেনজিনটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। আমার লিখা এরকম হইতেছে কেন রে? আরেকটু তো সুন্দর হওয়ার কথা, আমি তো আরো চাইলে সুন্দর লিখতে পারবো। আচ্ছা, আরো দেখে দিতে পারবো যেগুলো হচ্ছে তোমার হ্যাকেল নিয়ম মেনে চলে, তাদেরকে ইয়ে বলে, এতটুকু দেখাই লাগবে, হ্যাকেল তোমাদের বইয়ে নাই, বুঝছো? বেনজিনে 3 একান্তর বন্ধন আছে, বেনজিনেও একান্তর বন্ধন আছে, দ্যাটস এনাফ, শেষ। এতটুকু লিখলে মার্কস পাবা। এগুলাতে ইজিলি মার্কস পাওয়া যায়, এগুলাতে বেশি লেখা লাগে না। জৈব যৌগ জানলেই মনে করো টাস টাস 2 মিনিট আনসার করে দিবা, শেষ। এ হতে অ্যালডিহাইড ও জৈব অ্যাসিড প্রস্তুতি। একই CH2 ডাবল বন্ড CH2 প্লাস H2O, এখান থেকে এ পাইতেছি, তাইলে এটা থেকে এই দেখো অ্যালকিনের সাথে এটা ইথিন, অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে অ্যালকোহল পাই। সো এখানে পাইবা তুমি CH3 CH2OH, এটা ভেঙে বলবো না। সো এটা হচ্ছে ইথানল। সো এইটাই কিন্তু এইটাই কিন্তু এখানে এ। সো এ থেকে অ্যালডিহাইড ও জৈব অ্যাসিড, মানে ইথানল থেকে অ্যালডিহাইড আর জৈব অ্যাসিড প্রস্তুতি দেখাইবা। সো ইজি ব্যাপার সেপার। দেখো পড়ে আসছি না, এই যে ইথানল CH3 CH2OH, আমি আগেই দেখাইছি ইথানল বা অ্যালকোহল থেকে কিভাবে অ্যাসিড পাওয়া যায় এটা দেখাইছি আগে। ওইটার মধ্যে অ্যালডিহাইড আছে, এটার সাথে একবার জাইমান অক্সিজেন যুক্ত করো, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, সালফিউরিক অ্যাসিড, এটাতে কি হবে? জাইমান অক্সিজেন যুক্ত করলে কোনো কিছু হবে না, এই H2 আর এই O মিলে পানি উৎপন্ন হবে। আর বাকি আছে কি? এখানে CH3 আছে, COH, এগুলোকে CH লেখো। এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড মানে ইথানএলডিহাইড বা ইথানল পেয়ে গেছি। বুঝতে পারছো? এই ইথানলের সাথে প্রাপ্ত ইথানলের সাথে আবার জাইমান অক্সিজেন যদি যুক্ত করি, K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট H2SO4, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাইলে দেখুন এখানে উৎপন্ন হবে CH3 বন্ড COOH, COOH, বুঝছো? এটা কি? ইথানোয়িক অ্যাসিড, শেষ। এই যে পেয়ে গেছি।
জৈব অ্যাসিড প্রস্তুতি সম্ভব কি সম্ভব? দেখছো অ্যালডিহাইডও পাইছি, জৈব অ্যাসিডও পাইছি। পরে যাও, বরিশাল বোর্ড 22। এক নং যৌগের সম্পৃক্ততা পরীক্ষা। এই যে এক নংটা কি C3H6 মানে হচ্ছে প্রোপিন। তো প্রোপিনের অসম্পৃক্ত পরীক্ষা তুমি ব্রোমিন যুক্ত করবা, এটা লগে ব্রোমিন যুক্ত করলে ব্রোমিনের বর্ণ বিনষ্ট হয়, আর হচ্ছে গ্লাইকোল উৎপন্ন করে দেখাইব। ওই যে পানি আর অক্সিজেনে যুক্ত করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা গোলাপি বর্ণ বিনষ্ট করে। এটা পারব সম্পৃক্ততা পরীক্ষা। পরে আসো 2 ও 3 নং যৌগের পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা। আচ্ছা C3H8 এটা কি? এটা দেখো, এটা হচ্ছে অ্যালকেন C3H8 H2n+2 এটাকে সমর্থন করতেছে, তার মানে এটা হচ্ছে প্রোপেন। এটা হচ্ছে প্রোপেন। আর C3H7OH এটা হচ্ছে আমাদের প্রোপানল। এটা কি? প্রোপানল। 2 ও 3 যৌগের পারস্পরিক রূপান্তর মানে প্রোপেন থেকে প্রোপানল আর প্রোপানল থেকে প্রোপেন, ইজি ব্যাপার সেপার। প্রোপেন থেকে প্রোপানল কিভাবে পাইবা? ফার্স্টে আসো, প্রোপেন থেকে প্রোপানল কিভাবে স্যার? এই যে C3H8 ভেঙে লিখতে হবে, এটাকে ভেঙে লিখো। কিভাবে ভেঙে লিখলে হবে? CH3 CH2 CH2 বন OH। এটা আমরা কি লিখবো? প্রোপেন লিখবো। তাহলে প্রোপেন হলে তো CH3 CH2, এটার সাথে তুমি যদি ব্রোমিন যুক্ত করো তাইলে এখানে উৎপন্ন হবে তোমার ইথাইল ব্রোমাইড, প্রোপাইল ব্রোমাইড CH3 CH2। এই যে CH3 আছে, একটা হাইড্রোজেন অপসারণ হবে আর একটা ব্রোমিন এড হবে, মানে এখানে পাইবা CH2Br, আর এখান থেকে যে হাইড্রোজেনটা গেছে ওইটার ব্রোমিন মিলে উৎপন্ন করবে হাইড্রোজেন ব্রোমাইড। উৎপন্ন এটার সাথে CH3 CH2Br এর সাথে জাস্ট সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে তুমি অ্যালকোহল পেয়ে যাবে। বুঝছো? মনে আছে? পড়াইছিলাম না? এই পথেই জৈব অ্যাসিড প্রস্তুতি করার যে সমীকরণগুলো শিখেছি ওইখানে সব হয়ে গেছে। এই পথেই অ্যালকোহল পেয়ে যাবা। সোডিয়ামের ব্রোমিনে মিলে উৎপন্ন হবে সোডিয়াম ব্রোমাইড, আর বাকি যে OH-টা এটার সাথে এড হবে, এটার সাথে। তো CH3 CH2 এটার সাথে OH যুক্ত হয়েছে। এই তো আমরা ইথানল পেয়ে গেছি। প্রোপানল। কি ইথানল বলতেছে? এটা হচ্ছে প্রোপানল। এটা কি? প্রোপানল। এই যে এটাই প্রোপানল। এটাকে ভেঙে এটা পাবা। এবার আমরা প্রোপেন থেকে প্রোপানল দেখাইছি, এবার দেখা বলছে প্রোপানল টু প্রোপেন, পারস্পরিক রূপান্তর তো বলছে। ওকে, প্রোপানল থেকে প্রোপেন, প্রোপানল থেকে প্রোপেন প্রস্তুতি কিভাবে? CH3 CH2। প্রোপানল থেকে আমাদের ফার্স্টে প্রোপিনে যাইতে হয় আর কি, জাস্ট পানিটা অপসারণ করবা গাঢ় সালফিউরিক অ্যাসিড নিরোধকের উপস্থিতিতে। এটা থেকে পানি অপসারণ করলে আমাদের মনে আছে ডিরেক্টলি লিখে ফেললাম, আমরা এখানে প্রোপিন পাবো। গিয়ে পাবো প্রোপিন পাবো। উৎপন্ন প্রোপিনের সাথে এই যে প্রোপিনটা পাইছে CH3 CH ডাবল বন্ড CH2, উৎপন্ন প্রোপিনের সাথে হাইড্রোজেন যুক্ত করো। নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, হাইড্রোজেন সংযোজন করলে এটা থেকে আমরা প্রোপিন পাবো। শেষ। ইজি না? বলো। বুঝছো না? ঠিক আছে। না বুঝে কই যাবা স্যার? না বুঝে কই যাবা? শেষ। এটা শেষ। ইজি না এগুলো? একদম ইজি, ফানির মতো ইজি। নেক্সটে আসো। আর কয়টা আছে? আমি তো ওইগুলা করাইতে শেষ হইতেছে না, মাথা নষ্ট হয়ে যাইতেছে। আমরা এই মাত্র টাকা বুটে কুষে গেছি। 1টা 2টা 3টা 4টা রয়েছে মাত্র। আর ওরে আমরা অনেক সিকিউ সলভ করে ফেলছি, আর মাত্র 4টা রয়েছে। শেষ হয়ে যাবে, আছে না? টাকা বুটে কুশ। লা 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 লা।
তুমি মোর জীবনের সাধন, হৃদয়ে সুখের দোলন, নিজেকে আমি বলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দুলা। এটা দেখো ডাহা বোর্ডে খুশ না, সো ঘ নাম্বারে কই এই যে আর বন সি ডাবল ওএইচ 3 নং থেকে 4 নং প্রস্তুতি। আচ্ছা, এখানে আর হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক। সো আর বলছে দেখো এটা আর বন সি ডাবল এইচ, আরটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক, তাইলে এটা হচ্ছে C3H7 বন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক এইটা, এটা না CnH2n+1, এটাই অ্যালকাইল, কার্বন 3টা কার্বন 3 বসাইছি। এটাকে বাঙ্গিয়া লিখলে এরকম CH3CH2 বন্ড, এইটা এইটা অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক তার মানে আর বন্ড সি ডাবল আর বন্ড 3 নং কি আর বন্ড সি ডাবল OH, এখানে আর এর মানটা বসাইলে এটা হবে কি স্যার, আর আর এর মান যদি বসা হবে CH3CH2CH2, এটা হচ্ছে আর, এইটার সাথে বন্ড সি ডাবল OH লাগছে, তার মানে এটা হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। দেখো এটা কি বিউটানোয়িক অ্যাসিড, এই বিউটানোয়িক অ্যাসিড থেকে 4 নং কি আর বন্ড এইচ। আচ্ছা, এই বিউটানোয়িক অ্যাসিড থেকে 4 নংটা হচ্ছে 4 নং আর বন্ড এইচ, আর হচ্ছে CH3CH2CH2, এটার সাথে এইচ যদি যুক্ত করো তাইলে এটা CH3 হয়ে যাবে, বুঝছো? এটা হচ্ছে আর বন্ড এইচ, তার মানে এটা হচ্ছে আমাদের প্রোপেন। এটা কি প্রোপেন, তার মানে এটা কি কোনো কথা? বিউটানোয়িক অ্যাসিড থেকে প্রোপেন কিভাবে পাইবা? ফার্স্টে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করবা, শেষ, পরে ডিকার্বক্সিলেশন করবা। এখানে কাহিনী কি হবে, জাস্ট হাইড্রোজেন সরে সোডিয়ামটা অ্যাড হবে, CH3CH2CH2 COONA, এইচ আর OH মিলে H2O, শেষ। এটার নাম হচ্ছে দেখো সোডিয়াম বিউটানোয়েট। সোডিয়াম বিউটানোয়েট কি স্যার? সোডিয়াম বিউটানোয়েট। এই যে সোডিয়াম বিউটানোয়েট পাইছি না, CH3CH2CH2 COONA, এটার সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, তাপ সোডা লাইম সহ উত্তপ্ত করলে এইটা থেকে আমরা পাবো, দেখো দেখো আমরা প্রোপেন পাইতাম না, ওই যে 3 থেকে 4 প্রোপেন পাবো, মানে হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড থেকে প্রোপেন, বুঝতেছো? এগুলো আমি লিখতেছি না, এখানে কি হবে, এইটার সাথে এই এইচটা অ্যাড হবে, অ্যাড হলে উৎপন্ন হবে CH3CH2 আছে, এই পাশের CH2 সাথে অ্যাড হয়ে CH3 হয়ে যাবে, আর এই বাকি সব মিলে সোডিয়াম কার্বনেট Na2CO3 সমতা করে কইরো মিলবে, প্রোপেন পাইছি। বুঝছো? ঠিক আছে, এবার 1 থেকে 2 গ নাম্বারে বলো, 1 থেকে 2 আর বন্ড এক্স, এটা আর বন্ড এক্স বলছে, তাহলে আর মানে হচ্ছে CH3CH2CH2, এইটা এক্স মানে হ্যালাইড, এক্স মানে হ্যালোজেন, এক্স মানে হ্যালোজেন, হ্যালোজেন গ্রুপের যে কোনো একটা মৌল, এক্স মানে হ্যালোজেন গ্রুপের যে কোনো একটা মৌল, তো আমরা এক্সকে যদি ব্রোমিন ধরে দিলে এটা হবে ব্রোমিন, বুঝতে পারছো? এক্সটা হচ্ছে হ্যালোজেন, হ্যালোজেন গ্রুপের যে কোনো একটা মৌল, সো এইটাকে বলে আর বন্ড এক্স কে বলে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, সো এটা হচ্ছে ব্রোমাইল অ্যালকাইল হ্যালাইড, তো এটা হচ্ছে আমাদের কি প্রোপাইল ব্রোমাইড, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের 1 নাম্বারটা। 1 থেকে 2 প্রস্তুত করে দেখে, এবার 2 কি স্যার? 2টা বলছে C3H6OH2, হ্যাঁ ওই তো C3H6OH2, তার মানে এটা কি? এটা দেখো C3H6OH2 মানে এটা হচ্ছে আমাদের এতটুকু প্রোপিন, C3H6 পর্যন্ত প্রোপিন, এটার সাথে 2টা OH লাগানো, তার মানে এটা হচ্ছে প্রোপিলিন গ্লাইকল, মনে আছে? 2টা OH কোনটার সাথে থাকে? গ্লাইকলে, একটা OH থাকলে এটা হচ্ছে অ্যালকোহল, একটা OH থাকলে এটা H7 থাকতে হবে, বুঝছো? তার মানে এটা আমরা প্রস্তুত করব, কি করব? এইটা। সো 1 থেকে 2 প্রস্তুত করে দেখাবো, এখানেই দেখাই 1 থেকে 2, 1 থেকে 2। সো এইটা থেকে আমরা যদি এই যে প্রোপিলিন গ্লাইকলে যাইতে চাই, এটা হচ্ছে প্রোপিলিন গ্লাইকল,
প্রোপিলিন গ্লাইকল। সো আমরা প্রোপাইল হ্যালাইড থেকে বা প্রোপাইল ব্রোমাইড থেকে প্রোপিলিন গ্লাইকলে যাইতে হলে ফার্স্টে এইটা থেকে আমাদেরকে কোথায় যাইতে হবে জানো? এইটা থেকে এইটা পাইতে হলে অবভিয়াসলি এটা আমরা প্রোপিন থেকে পাবো। এটাকে আমাদের প্রথম কাজ, এটাকে আমরা প্রোপিনে নেওয়া। সো প্রোপিনে কীভাবে নিব দেখো, এই CH3CH2Br এইটার সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো, এখানে তুমি অ্যালকোহল পেয়ে যাবা। আর অ্যালকোহল থেকে তো আমরা অ্যালকিনে যাইতে পারি। সো ব্রোমিনটা শেষ চলে যাবে, OH অ্যাড হবে, কী হবে CH3CH2CH2, ব্রোমিন চলে যাবে, OH অ্যাড হবে, বুঝছো? এটা হচ্ছে প্রোপানল আর সোডিয়াম আর ব্রোমিন না সোডিয়াম ব্রোমাইড, বুঝছো? এই যে প্রোপানল পাইছো, এই প্রোপানলের সাথে প্রোপানল থেকে পানিটা অপসারণ করলে আমরা প্রোপিন পাই, সালফিউরিক অ্যাসিড, এগুলো তো জানি আমরা। সো CH3CH2, এটা হচ্ছে প্রোপিন। এই যে প্রোপিন পেয়ে গেছি, এই প্রোপিন পেয়ে গেলেই তো আমরা গ্লাইকল পেয়ে যাব। প্রোপিন পেয়ে গেছি, এবার গ্লাইকল পেয়ে যাব কিভাবে স্যার? এই যে প্রোপিনটা আছে এটার সাথে পানি প্লাস জায়মান অক্সিজেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, বুঝছো? কী হবে বলো কী হবে? এই দুইটা মিলে দুইটা OH বানাবে, একটা OH এটার সাথে একটা OH এটার সাথে এড হবে, আর বন্ডটা ভেঙে যাবে। সো CH3CH ডাবল বন্ড ভেঙে গিয়ে একটা বন্ড হবে CH2, এইটার সাথে একটা OH, এটার সাথে একটা OH উৎপন্ন হবে। এইটাই হচ্ছে এটাকে বাংলা এটা পাইবা। সো এটাই হচ্ছে আমাদের প্রোপিলিন গ্লাইকল। বুঝতে পারতেছো? ওকে, পরে যাও। এগুলো তো ইজি কেরে বলো, যারা বেসিক পড়ছে এগুলো ওদের কাছে তো এগুলো কোনো কিছুই না, মানে এগুলো কি, এগুলো তো জাস্ট চুটকি মেরেই হয়ে যাইতেছে। উদ্দীপকের এ যৌগটির অম্ল ধর্ম ব্যাখ্যা করো। এটা কি? CH3COOH, এটা নাম ইথানোয়িক অ্যাসিড, এটার অম্ল ধর্ম ব্যাখ্যা করবা। এটা হচ্ছে এটা এ। সো অম্ল ধর্ম, তাহলে আমরা জানি অ্যাসিড কি করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ প্লাস পানি উৎপন্ন করে। সো আমরা এটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, এটা তো ক্ষার, এটা ক্ষার। সো ক্ষারের সাথে বিক্রিয়া করে এটা লবণ প্লাস পানি উৎপন্ন করে কিনা দেখি। তো দেখো CH3COO, এইচের জায়গায় NI হিসাব বসবে, প্লাস OH আর H মিলে উৎপন্ন করবে পানি। এই যে এটা সোডিয়াম ইথানয়েট, এটা হচ্ছে লবণ, এটা পানি, বুঝছো? তো দেখছো এটা লবণ প্লাস পানি উৎপন্ন করছে, তার মানে এটার মাঝে অম্ল ধর্ম আছে। আরও আমরা জানি অ্যাসিডগুলা জলীয় দ্রবণে হাইড্রোজেন দান করে, এটা আমরা জানি। এটা কত নাম্বার কোয়েশ্চেন? আমরা জানি এগুলো যে জলীয় দ্রবণে হাইড্রোজেন দান করে। সো দেখো এটাকে যদি তুমি জলীয় দ্রবণে নাও, পানিতে নাও, তাহলে কি হবে? CH3COO মাইনাস প্লাস H প্লাস হবে। এটা H প্লাসটা আলাদা হয়ে যাবে, হাইড্রোজেন দান করছে না, এজন্য এটা হচ্ছে অম্লধর্মী। এটা অম্লধর্মী, এমনিতেই জানি এটার নাম কি স্যার? ইথানোয়িক অ্যাসিড, তার মানে এটা অম্লধর্মী হবে না তো কে হবে? বুঝতে পারছো কত দ্রুত পড়ে করতেছে, এই যে হাতের কি অবস্থা হয়েছে। এগুলো মার্কারের দাগ, যদিও দেখতেছো দেখা যায়। এইভাবে টানা বইসা না একটা চ্যাপ্টারে সব সিকিউ সলভ করে দিই, মানে সলভ করে শেষ করে ফেলবো একদম। দেখতেছো আমার এইগুলো সলভ করতে 2 ঘন্টাও যাইতেছে না, মাত্র 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিটে আমি 14টা সিকিউ সলভ করাই দিতেছি তোমাদের। তাও তোমাদেরকে বুঝাইতেছি, যদি না বুঝাইতাম আমি একা করতাম 1 ঘন্টায় সব শেষ হয়ে যেত। সো দেখছো মানে এখানে অল্প সময়ে বেশি পড়া যায় যদি আগে বেসিকটা ক্লিয়ার থাকে। যদি বেসিক না জানতাম তাহলে তো কী থেকে কী হইতেছে এগুলো বুঝতে না। ওকে, গ নাম্বারটা দেখো, এক্স যৌগ থেকে অ্যালকেনের দহন বিক্রিয়া ব্যাখ্যা করা। আচ্ছা এক্স যৌগ কি? এই যে CH3COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা বিক্রিয়া করে এক্স উৎপন্ন করে, এটা বিক্রিয়া করে আমরা জানি এখানে উৎপন্ন হয় CH3COO Na প্লাস পানি।
তার মানে এটা হচ্ছে এক্স। এটা থেকে অ্যালকেনের দহন বিক্রিয়া দেখাইবা। এইটা থেকে তুমি কি করবা, অ্যালকেনের দহন বিক্রিয়াটা দেখাইবা। সো আগে এটা থেকে তো অ্যালকেনে যাইতে হবে, সো দেখাই এটা থেকে আগে অ্যালকেনে গিয়ে দেখাই। সবগুলোর মধ্যে হচ্ছে আমরা করাইছি এরকম ভাইবস আছে, বাট একটু নতুনত্ব আসায় আমি স্কিপ করতে পারতেছি না, এভাবেই তো এগুলো রাখছি যাতে নতুনত্ব আছে। এইটার সাথে সুডালাইন সহ এটাকে যদি উত্তপ্ত করো, এইটার সাথে এইচ মিলে হবে মিথেন, আর বাকিটুকু মিলে সোডিয়াম কার্বনেট। এই মিথেনের দহন বিক্রিয়া দেখো, মিথেনের দহন কি, এই যে CH4 এটাকে অক্সিজেনের উপস্থিতিতে দহন মানে পুড়াইছো, পুড়াইলে এখানে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, এটা আমরা জানি জলীয় বাষ্প আর কি উৎপন্ন হয়। হাইড্রোজেন 4টা, এখানে 2 অণু পানি উৎপন্ন, 4টা হয়ে গেছে। এবার দেখো অক্সিজেন এখানে 2টা, এখানে 2টা, 4টা করতে এটার সামনে 2 দিতে হবে। এইটাই মূলত দহন বিক্রিয়া। এই যেটা করছি না এখন যেটা করছি এটাই হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। দ্যাটস ইট, অ্যালকানের দহন বিক্রিয়া দেখাইছি, বুঝছো? সবচেয়ে নিচেরটা হচ্ছে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়ায় মিথেনটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, এটা দেখ বলবা আর কি, আর কোনো কিছু না। কুমিল্লা বোর্ড 21। বি হতে সি, আগে আমাদের বি দেখতে হবে। বি বলছে CnH2n প্লাস 1OH, এখানে n এর মান 3, n এর মান 3 বসাও, তাহলে এটা হবে C3H7OH, তার মানে এটা হচ্ছে প্রোপানল। এটা কি প্রোপানল, এটা প্রোপানল। সি কি স্যার, সি আর ওই যে সি বলছে C2H5COOH, তার মানে এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। এটা কত ইজি, বি থেকে সিতে যাবা, তাইলে আমি বি থেকে সিতে তো আমরা ডিরেক্ট চলে যেতে পারবো। এই প্রোপানল থেকে অ্যালকোহল থেকে কিভাবে অ্যাসিড পাওয়া যায় আমরা তো জানি, 2বার জাইমান অক্সিজেন যুক্ত করবা, শেষ। পরে আসুন এ থেকে, এ হতে পলিথিন প্রস্তুত সম্ভব। আচ্ছা এটা কি আমরা দেখি, CH3 এটার সাথে ক্লোরিন যুক্ত করছে আল্ট্রাভায়োলেট রের উপস্থিতিতে, উৎপন্ন করবে কি স্যার, এটা আমরা জানি ইথিনের, আমি ক্লোরিন সংযোজন দেখাইছিলাম। ইথিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া আল্ট্রাভায়োলেট রের উপস্থিতিতে হাইড্রোজেন সরে ক্লোরিন অ্যাড হয়, সো এটা হয় CH3CH2Cl প্লাস, এখান থেকে যে হাইড্রোজেন সরছে ওইটার বাকি ক্লোরিনের সাথে মিশে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে, এটা হচ্ছে এ হতে পলিথিন প্রস্তুত সম্ভব দেখাইবা। তার মানে এই যে এটা কি স্যার, এটা হচ্ছে আমাদের ইথাইল ক্লোরাইড। সো এইটা এটা ক্লোরোইথেন, যাই বলো একই কথা। সো এই যে এইটা আছে না, এইটার সাথে এটা থেকে তো আমরা সরাসরি পলিথিন পাবো না। সো ফার্স্টে এইটা থেকে আমাদের কোথায় যেতে হবে, ইথিনে যেতে হবে। ইথিনে কীভাবে যাব, এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে ফার্স্টে আমরা কী পাবো জানো, অ্যালকোহল পাবো, দেখবা CH3CH2, ক্লোরিনটা চলে গিয়ে OH অ্যাড হবে, OH অ্যাড হলো বাকি ক্লোরিন আর সোডিয়াম মিলে সোডিয়াম ক্লোরাইড, এটা অ্যালকোহল CH3CH2OH। এই যে অ্যালকোহল, এই বেচারা তাকে পানিটা অপসারণ করে ফেলো, H2SO4 সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এখানে উৎপন্ন হবে আমাদের CH211CH2, উৎপন্ন হয়েছে ইথিন, আর ইথিন উৎপন্ন হয়ে গেলে তো বাকিটা সুজা, n সংখ্যক ইথিন একসাথে অ্যাড হয়ে কি উৎপন্ন করে, দেখো এই যে ইথিনটা আছে, জাস্ট একটা বন্ড দিবা, একটা বন্ড দিলে এইদিকে একটা বন্ড, এই দিকটা একটা বন্ড বের হয়, এখানে কি 1000 অ্যাটমসফিয়ার 100 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর সামান্য অক্সিজেনের উপস্থিতিতে পলিমারকরণ হয়, মানে ইথিন থেকে আমাদের পলিথিন উৎপন্ন হয়। বুঝতে পারছো, এগুলো তো জানি আমরা, শেষ। পরে এটা হচ্ছে আমাদের লাস্ট, এখন যেটা আসবে শান্তি, এটা করলেই শেষ, শান্তি। আসো, মাইলস্টোন কলেজ ঢাকা। মাইলস্টোন কলেজ ঢাকা,
উদ্দীপকের সি যৌগ থেকে একটি পলিমার প্রস্তুতি বর্ণনা করো যা পানি সরবরাহ কাজের পাইপ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। সিটা কি? CnH2n-2, CnH2n-2, এটা হচ্ছে সি, CnH2n-2। এইটা থেকে n এর মান 2। সি যৌগ থেকে একটি পলিমার প্রস্তুতি বর্ণনা করো যা পানি সরবরাহের কাজে ব্যবহার হয়। পানি সরবরাহের কাজের পাইপ প্রস্তুতিতে ব্যবহার হয় হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। কি স্যার? পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি। সো আমরা সহজে এটা করতে পারবো। বুঝছো? মনে আছে না মনে নাই? তোমাদের বলছিলাম কোনটা কোন কাজে ব্যবহৃত হয়, ওই যে শেষের দিকে এটা পড়বা। সো আমরা জানি এই যে এটা n এর মান 2 বলছে না, n = 2 হইলে এটা হবে আমাদের C2H, 2 × 4 4, এটাকে 2 গেলে C2H2, ইথাইন। ইথাইনকে আমি লিখলাম ইথাইন। সো ইথাইনকে আমরা জানি HgCl2, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলার উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, লঘু। এটাকে করাইলে এটার সাথে ক্লোরিন যুক্ত করতে হবে। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এইভাবে এখানে দেখা হবে, HgCl2 আছে, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। এটা বিক্রিয়া করে এটার সাথে যায়, তাহলে এটা হচ্ছে CH2, একটা বন্ড ভাঙে আর এটার সাথে Cl উৎপন্ন অ্যাড হয়, CHCl। এটার নাম বিনাইল ক্লোরাইড, এটার নাম হচ্ছে বিনাইল ক্লোরাইড। বুঝছি? এই যে বিনাইল ক্লোরাইডটা আছে না, এইটা n সংখ্যক বিনাইল ক্লোরাইড একসাথে অ্যাড হয়। n সংখ্যক বিনাইল ক্লোরাইড জৈব পারঅক্সাইড H2O2 প্লাস উচ্চ তাপ আর উচ্চ চাপ প্লাস তাপ, এটার বন্ড ভেঙে গিয়ে দুইটা বন্ড বের হয়, n সংখ্যক আছে, মানে n সংখ্যক বিনাইল ক্লোরাইড একসাথে অ্যাড হয়, এখানে পলিবিনাইল ক্লোরাইড বা পিভিসি উৎপন্ন করে, এইটা আমাদের পাইপ তৈরিতে ব্যবহার হয়। শেষ। উদ্দীপকের এ থেকে বি যৌগ উপস্থিতি সমীকরণ সহ দেখাও। যদিও বি যৌগটি ব্যাপক ব্যবহৃত হয়, কিন্তু এটি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেখি এটা কি। উদ্দীপকের এটা কি? এখানে n এর মান 1 আর এটা হচ্ছে CnH2n+2, তাহলে CnH2n+2 মানে এটা হচ্ছে অ্যালকেন। n এর মান 1 যেহেতু, তাইলে এটা হচ্ছে আমাদের CH4, মিথেন, এটা হচ্ছে মিথেন। বি কি স্যার? বি বলছে CnH2nO, তার মানে এটা অ্যালডিহাইড। এটা কি? অ্যালডিহাইড। CnH2nO যদি এইভাবে থাকে তাহলে মনে করবে এটা অ্যালডিহাইড। বুঝছো? অ্যালডিহাইড না, তুমি হচ্ছে এইভাবে দেখো, ইজিলি করতে পারবে। এখানে n এর মান 1 বলছে, ডিরেক্ট বসাই ফেলো, তাহলে C1H2O, তাহলে CH2O, এটা পাইতেছি আমরা। CH2O মানে এটাকে এইভাবে লিখে HCHO, মনে আছে? এটার নাম হচ্ছে মিথানেল। সো মিথানেল, এটা হচ্ছে মিথানেল। সো তুমি হচ্ছে কি করবা, এ থেকে বি মানে মিথেন থেকে মিথানেলে যাইবা। সো মিথেন থেকে মিথানেলে কিভাবে যাইবা? মিথেন থেকে মিথানেলে কিভাবে যাইবা আমি দেখাই। মিথেনকে সূর্যালোকের উপস্থিতিতে এটার সাথে যদি ব্রোমিন যুক্ত করো, বুঝছো, তাহলে এখান থেকে তুমি পাইবা ডিরেক্ট এইভাবে দেখবে, জাস্ট ব্রোমিন যুক্ত করলেই হয়েছে। পাইবা এখানে CH3Br প্লাস হাইড্রোজেন ব্রোমাইড, এইভাবে দেখাইতে পারবা। এই যে এটা আছে না, ক্লোরিন যুক্ত করেও দেখাইতে পারবা। এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলেই হয়ে গেছে। সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে কি পাইবা? OH যুক্ত হবে, ব্রোমিন শেষ হবে, তার মানে CH3OH পাইবা। এটা হচ্ছে মিথানল।
মিথানল আর সোডিয়ামের ব্রোমিনে মিলে উৎপন্ন করবে সোডিয়াম ব্রোমাইড। এই যে এটার সাথে জাইমান অক্সিজেন যুক্ত করো, জাইমান অক্সিজেন যুক্ত করো, পটাশিয়াম ডাইক্রোমেট, এইটার সালফিউরিক অ্যাসিড, কি হবে? কোনো কিছুই না, এইখান থেকে H2 অপসারিত হয়ে যায়। তাহলে H2 অপসারিত হয়ে গেলে এখানে থাকবে জাস্ট H, আর এই সিটা দিলাম আর এই HOটা দিলাম, বুঝছো? আর এখান থেকে H2 সরে গেছে, H2 আর অমিল H2, এই যে এইটা প্রস্তুতি হয়ে গেছে মিথানেল। মিথানেল আমরা পেয়ে গেছি, বুঝছো? এটা একটু কঠিনও ছিল, এই মিথানেল পাইছি। সো মিথানেল প্রস্তুতি আমরা দেখাই দিছি। সো মিথানেল পেয়ে গেলে বলছে এই মিথানেল যৌগটির ব্যাপক ব্যবহৃত হয়, কিন্তু এটি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মিথানেলের আমরা জানি মিথানেলের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে, এবং ফরমালিন অনেক ভালো কাজেও ব্যবহার হয়, বাট অনেক খারাপ কাজেও ব্যবহার হয়। সো আমি বলি মিথানলের ব্যবহার বিভিন্ন পলিমার বস্তু যেমন ডেরালিন, মেলামাইন তৈরিতে ব্যবহার হয়। এই মিথানেল পলিমার তৈরিতে ব্যবহার হয়, বুঝছো? মেলামাইন তৈরিতে ব্যবহার হয়, যা ভালো জিনিস, বুঝছো? এটা আমাদের ভালো একটা ব্যবহার। প্লাস ফরমালিন প্রস্তুতিতে এটা ব্যবহার হয়, আর এটি ডিএনএ নাইট্রোজেনের সাথে লিঙ্কেজ তৈরি করে টিস্যু ফিক্স বা সংরক্ষণ করে। সো এটা ভালোই, যে মানে টেস্ট পেপারে আছে, সুন্দরভাবে দেখে নিবা। আর ফরমালিন যখন ইউজ করে অসাধু ব্যবসায়ীরা, মিথানেল যখন ইউজ করে, তখন এইটা আমাদের খাবারের সাথে মিশে থাকে, ওইটা পরে আমরা যখন খাই অনেক ক্ষতি হয়, বুঝছো? এটা ক্ষতিকারক দিক, সেইগুলো একটু বিশ্লেষণ করে দিবা, হয়ে যাবে। বুঝতে পারছো? বলো, বুঝতে পারছো না স্যার? আচ্ছা, শেষ? আর তো নাই মেবি। ওকে, শেষ। বুঝতে পারছো আশা করি, বুঝলেই হয়েছে। ওকে, তাইলে আমাদের 11 চ্যাপ্টার শেষ হয়েছে। আমরা এখন হচ্ছে ফিজিক্সের চ্যাপ্টার 12 শেষ করবো, তারপরে কেমিস্ট্রি চ্যাপ্টার 12 ধরবো। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।